সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আপনাদের নিয়ে যাব বাংলা সাহিত্যের এক অমূল্য রত্নের জগতে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক কালজয়ী উপন্যাস অনুরাধা নিয়ে শুরু করছি এক মনোমুগ্ধকর যাত্রা। এই গল্পে শুনবেন প্রেম, সংঘাত এবং জীবনের এক অনন্য রূপায়ণ। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। কন্যার বিবাহযোগ্য বয়সের সম্বন্ধে যত মিথ্যা চালানো যায় চালাইয়াও সীমানার ডিঙাই আছে। বিবাহের আশাও শেষ হয়ে গেছে। ওমা, সে কি কথা হইতে আরম্ভ করে চোখ টিপে কন্যার ছেলে মেয়ের সংজ্ঞা জিজ্ঞেস করেও এখন আর কেউ রস পায় না। সমাজে এ রসিকতাও বাহুল্য হয়ে গেছে। এমনই দশা অনুরাধার। অথচ ঘটনা সে যুগের নয়, নিতান্তই আধুনিককাল। এমন দিনেও যে কেবলমাত্র গণপণ, ঠিকুজি কুষ্টি ও কুলশীলের যাচাই বাছাই করতে এমনটা জটিল, এমনটা ঘটল অনুরাধার বয়স 23 পার হয়ে গেল। বর জুটল না, একথা সহজে বিশ্বাস হয় না, তবু ঘটনাটা সত্য। সকলে এই গল্পই চালাচ্ছিল আজ জমিদারের কাছারিতে। নতুন জমিদারের নাম হরিহর ঘোষাল। কলিকাতাবাসী, তার ছোট ছেলে বিজয়ও এসেছে এই গ্রামে। বিজয় মুখের চুরুটটা নামিয়ে রেখে জিজ্ঞাসা করল, কি বললে? গণন চাটুর্যের বোন বাড়ি ছাড়বে না? যে লোকটা খবর এনেছিল সে বললে যা বলবার ছোটবাবু এলে তাকেই বলবো। বিজয় ক্রুদ্ধ হয়ে বলল, তার বলবার আর আছে কি? এর মানে তাদের বার করে দিতে আমাকে যেতে হবে নিজে, লোক দিয়ে হবে না। লোকটা চুপ করে রইল। বিজয় আবার জিজ্ঞেস করল, বলবার কিছুই নেই বিনোদ? কিছুই আমি শুনবো না, তবু তার জন্যে আমাকেই যেতে হবে তার কাছে। তিনি নিজে এসে দুঃখ জানাতে পারবেন না। বিনোদ বলল, আমি তাও বলেছিলাম। অনুরাধা বললে, আমিও ভদ্র গেরস্থের মেয়ে। বিনোদ দাদা, বাড়ি ছেড়ে দিয়ে যদি বার হতেই হয় তাকে জানিয়ে একবারই বার হয়ে যাব, বারবার বাইরে আসতে পারবো না। কি নাম বললে হে? অনুরাধা। নামে তো দেখি ভারী চটক, তাই বুঝি এখন অহংকার ঘুচল না? আগে না। বিনোদ গ্রামের লোক, অনুরাধের দুর্দশার ইতিহাস সেই বলছিল। কিন্তু কিছুক্ষণ আগে ইতিহাসের একটা অতিপূর্ব ইতিহাস থাকে, সেটাই বলি। এই গ্রামখানির নাম গণেশপুর। একদিন ইহা অনুরাধাদেরই ছিল। বছর 5 হলো হাত বদল হয়েছে। সম্পত্তির মুনাফা 1000-2 বেশি হয় না, কিন্তু অনুরাধার পিতা অমর চাটুর্যের চালচলন ছিল 20,000-এর মতো। অতএব ঋণের দায়ে ভদ্রাসন পর্যন্ত ডিক্রি হইল, কিন্তু জারি হইল না। মহাজন ভয়ে থেমে থাকল। চট্টোপাধ্যায় মহাশয় ছিলেন যেমন বড় কুলীন, তেমনি ছিল প্রচণ্ড জপতপ ক্রিয়াকর্মের খ্যাতি। তলা ফুটো সংসারের তরুণী অপব্যয়ের নোনা জল কানায় কানায় পূর্ণ হলো, কিন্তু ডুবল না। হিন্দু গোড়ামি পরীক্ষিত পাল সর্বসাধারণের ভক্তি শ্রদ্ধায় ঝোড়ো হাওয়া এই নিমজ্জিত প্রায় নৌকাখানাকে ঠেলতে ঠেলতে দিল অমর চাটুর্যের আয়ুষ্কাল সীমানার উত্তীর্ণ করে। অতএব চাটুর্যের জীবদ্দশাটা একরকম ভালোই কাটল। তিনি মরলেও ঘটা করে সাধ্যশান্তি নির্বাহিত হলো, কিন্তু সম্পত্তির পরিসমাপ্তি ঘটল এইখানে। এতদিন নামটুকু মাত্র ভাসিয়ে যে তরণী কোনো মতে নিঃশ্বাস টানছিল, এইবারে বাবুদের বাড়ির সমস্ত মর্যাদা নিয়ে অতলে তলাতে তলাতে কাল বিলম্ব করল না। পিতার মৃত্যুতে পুত্র গণন পেল এক জরাজীর্ণী ডিক্রি করা পৈতৃক ভিটাবাস্তু, অকণ্ঠ ঋণ, ভারগ্রস্ত গ্রাম্য সম্পত্তি, গোটাকয়েক গরু ছাগল, কুকুর বিড়াল, এবং ঘাড়ে পড়ল পিতার দ্বিতীয় পক্ষের অনুরা কন্যা অনুরাধা। এইবার পাত্র জুটিল গ্রামেরই এক ভদ্র ব্যক্তি। গোটা 5-6 ছেলে মেয়ে ও নাতিপুতি রেখে বছর 2 হইল তাহার স্ত্রী মরিয়াছে। সে বিবাহ করিতে চায়। অনুরাধা বলিল, দাদা, কপালে রাজপুত্র তো জুটল না, তুমি এখানেই আমার বিয়ে দাও। লোকটা টাকা কড়ি আছে, তবু দুটো খেতে পড়তে পাবো। গণন আশ্চর্য হয়ে বলল, সে কি কথা? তিলোচন গাঙ্গুলির পয়সা আছে মানি, কিন্তু ওর ঠাকুর দাদা কুল ভেঙে সীতাপুর চক্রবর্তীদের ঘরে বিয়ে করেছিল জানিস? ওদের আছে কি? বোন বলল, আর কিছু না থাক, টাকা আছে। কুল নিয়ে উপোস করার চেয়ে 2 মুঠো ভাত ডাল পাওয়া ভালো দাদা। গণন মাথা নেড়ে বলল, না না, সে হয় না, সে হবার নয়।
কেন নয় বলো তো? বাবা তো ওসব মানতেন, কিন্তু তোমার তো কোনো বালাই নেই। এখানে বলা আবশ্যক, পিতার গোঁড়ামি পুত্রের ছিল না। মদ্য, মাংস ও আরও একটা আনুষঙ্গিক ব্যাপারে সে সম্পূর্ণ মোহমুক্ত পুরুষ। পত্নী বিয়োগের পর ভিন্নপল্লীর যে একটি নির্জাতীয় স্ত্রীলোককে আজও তাহার অভাবমোচন করিতেছে, এ কথা সকলেই জানে। গগন ইঙ্গিতটা বুঝল, গর্জে উঠে বলল, আমার বাজে গোঁড়ামি নেই, কিন্তু কন্যাগত কুলের শাস্তাচার কি তোর জন্যে জলাঞ্জলি দিয়ে 14 পুরুষেরকে নরকে ডোবাবো? কৃষ্ণের সন্তান, স্বভাবকুলীন আমরা যা যা, এমন নোংরা কথা আর কখনো মুখে আনবি না। এই বলে সে রাগ করে চলে গেল। ত্রিলোচন গাঙ্গুলির প্রস্তাবটা এখানেই চাপা পড়ে গেল। গগন হরিহর ঘোষালকে ধরিয়া পড়িল, কুলীন ব্রাহ্মণকে ঋণমুক্ত করতে হবে। কলিকাতার কাঠের ব্যবসার হরিহর লক্ষপতি ধনী। একদিন তাহার মাতুলালয় ছিল এই গ্রাম। বাল্যবাবুদের বহু সুদিন তিনি চোখে দেখেছেন। বহু রাজকর্মে এবং বহু কাজকর্মে পেট ভরে লুচিমন্ডা আহার করে গিয়েছেন। টাকাটা তাহার পক্ষে বেশি নয়, কিন্তু সম্মত হইলেন। চাটুজ্যেদের সমস্ত ঋণ পরিশোধ করিয়া হরিহর গণেশপুর ক্রয় করিলেন। কুণ্ডুদের ডিক্রির টাকা দিয়ে ভদ্রাসন ফিরাইয়া দিলেন। কেবল মৌখিক শর্ত এই রহিল যে, বাহিরের গোটা 2-3 ঘর কাছারির জন্য ছাড়িয়া দিয়া গগন অন্দরের দিকটা যেমন বাস করিতেছে তেমনই করিবে। তালুক খারিদ হইল, কিন্তু প্রজারা মানতে চাইল না। সম্পত্তি ক্ষুদ্র, আদায় সামান্য, সুতরাং বড় রকমের কোনো ব্যবস্থা করা চলে না। কিন্তু অল্পের মধ্যেই কি কৌশল যে গগন খেলিতে লাগিল, হরিহরের পক্ষে কোনো কর্মচারী গিয়াই গণেশপুরে টিকিতে পারল না। অবশেষে গগনের নিজের প্রস্তাবেই সে নিজেই নিযুক্ত হইল কর্মচারী, অর্থাৎ ভূতপূর্ব ভূস্বামী সাজিলেন বর্তমান জমিদারের গোমস্তা। মহল শাসনে আসিল। হরিহর হাঁপ ফেলিয়া বাঁচিলেন, কিন্তু আদায়ের দিক দিয়ে রহিল যথাপূর্ব ব্যবস্থা। 1 পয়সাও তহবিলে জমা পড়িল না। এমনিভাবে গোলেমেলে আরও বছর 2 কাটিল। তারপর হঠাৎ একদিন খবর আসিল, গোমস্তাবাবু গগন চাটুর্যকে খুঁজিয়া পাওয়া যাইতেছে না। সাদর হইতে হরিহরের লোক আসিয়া খোঁজ খবর তত্ত্বতালাশ করিয়া জানিল, আদায় যাহা হইবার হইয়াছে সমস্তই গগন আত্মসাৎ করিয়া সম্পত্তি গা ঢাকা দিয়েছে। পুলিশের ডায়েরি, আদালতে নালিশ, বাড়ি খানাতল্লাশির প্রয়োজনীয় যাহা কিছু সবই হইল, কিন্তু না টাকা না গগন, কাহারই সন্ধান মিলল না। গগনের ভগিনী অনুরাধা ও দুঃসম্পর্কে একটি ছেলে মানুষ ভাগিনে এই বাড়িতে থাকিত। পুলিশের লোকে তাহাকে বিধিমতো কষা মাজা ও নাড়াচাড়া দিল, কিন্তু কোনো তথ্যই বাহির হইল না। বিজয় বিলেত ফেরত। তাহার পুনঃ এক্সামিন ফেল করার রসদ যোগাইতে হরিহরকে অনেক টাকা গুনতে হইত। পাশ করিতে পারে নাই, কিন্তু বিজ্ঞতার ফলস্বরূপ মেজাজ গরম করিয়া বছর 2 পূর্বে দেশে ফিরিয়াছে। বিজয় বলে, বিলেতে পাশ ফেলের কোনো প্রভেদ নেই, বই মুখস্থ করিয়া পাশ করিতে গাধাতেও পারে। সে উদ্দেশ্য থাকিলে সে এখানে বসিয়াই বই মুখস্থ করিত, ইউরোপ যাইত না। বাড়ি আসিয়া সে পিতার কাঠের ব্যবসার কাল্পনিক দুরবস্থার শঙ্কা প্রকাশ করিল এবং এই নড়বড়ে পোড়ো কারবার ম্যানেজ করিতে আত্মনিয়োগ করিল। কর্মচারী মহলে ইতিমধ্যেই নাম হইয়াছে। কেরানিরা তাকে বাঘের মতো ভয় করে। কাজের চাপে যখন নিঃশ্বাস ফেলিবার অবকাশ নাই, এমনি সময় আসিয়া পৌঁছল গণেশপুরের বিবরণ। সে কহিল, এ তো জানা কথা, বাবা যা করবেন তা এই রকম হতে বাধ্য, কিন্তু উপায় নাই, অবহেলা করিলেও চলবে না, তাহাকে সরেজমিন গিয়ে একটি বিহিত করতেই হবে। এই জন্য তাহার গণেশপুরে আসা। কিন্তু এই ছোট কাজে বেশি দিন পল্লীগ্রামে থাকা চলে না। যত শীঘ্র সম্ভব একটা ব্যবস্থা করিয়াই তাহাকে কলিকাতায় ফিরতে হইবে। সমস্তই যে একা তাহারই মাথায়। বড় ভাই অজয় অ্যাটর্নি, অত্যন্ত স্বার্থপর, নিজের অফিস ও স্ত্রীপুত্র লইয়াই ব্যস্ত, সংসারের সকল বিষয়েই অন্ধ। শুধু ভাগাভাগির ব্যাপারে তাহার 1 জোড়া চক্ষু 10 জোড়ার কাজ করে। স্ত্রী প্রভাময়ী কলিকাতা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট। বাড়ির লোকজনের সংবাদ লওয়া তো দূরের কথা, শ্বশুর শাশুড়ি বাঁচিয়ে আছে কি না তার খবর লওয়ারও তার অবকাশ নেই। গোটা 5-6 ঘর নিয়ে বাড়ির যে অংশে তাহার মহল, সেখানে পরিবারজনের গতিবিধি সংকুচিত। তার ঝিচাকর আলাদা, উড়ে বেহারা আছে। শুধু বুড়ো কর্তার অত্যন্ত নিষেধ থাকায়
আজও মুসলমানের বাবুচি নিযুক্ত হইতে পারে নাই। এই অভাবটা প্রভাকে পীড়া দেয়। আশা আছে যে শ্বশুর মরিলেই তার প্রতিকার হইবে। দেবর বিজয়ের প্রতি তাহার চিরদিনই অবজ্ঞা। শুধু বিলাত প্রত্যাবর্তনের পরে মনোভাবের কিঞ্চিত পরিবর্তন দেখা দিয়েছে। 2-4 দিন নিমন্ত্রণ করিয়া নিজে রাধিয়া ডিনার খাওয়াইয়াছে। সেখানে ছোট বোন অনিতার সহিত বিজয়ের পরিচয় হয়েছিল। সে এবার বিয়ে পরীক্ষায় অনার্স পাশ করে MA পড়ার আয়োজন করছে। বিজয় বিপত্নিক। স্ত্রী মরার পরেই সে বিলেতে যায়। সেখানে কি করিয়াছে না করিয়াছে খোঁজ করিবার আবশ্যক নাই, কিন্তু ফিরিয়া পর্যন্ত কোনোদিন দেখা গিয়েছে স্ত্রী জাতি সম্বন্ধে তার মেজাজটা কিছু রুক্ষ। মা বিবাহের কথা বলায় সে জোর গলায় আপত্তি জানাইয়াও তাকে নিরস্ত করেছিল। তখন হইতে অদ্য অবধি প্রসঙ্গটা গোলমেলেই কাটছে। গণেশপুরে আসিয়া একজন প্রজার সাদরে গোটা 2 ঘর লইয়া বিজয় নতুন কাছারি ফাঁদিয়া বসিয়াছে। সেরেস্তার কাগজপত্র গগনের গৃহে যাহা পাওয়া গিয়েছে জোর করিয়া এখানে আনা হয়েছে এবং চেষ্টা চলিতেছে তার ভগিনী অনুরাধা এবং দুঃসম্পর্কের সেই ভাগিনের ছোনাটাকে বহিষ্কৃত করা। বিনোদ ঘোষের সহিত এইমাত্র সেই পরামর্শই হইতেছিল। কলিকাতা হইতে আসিবার সময় বিজয় তার 7-8 বছরের ছেলে কুমারকে সঙ্গে আনিয়াছে। পল্লীগ্রামে সাপ খোপ বিছা ব্যাঙের ভয়ে মা আপত্তি করলেও বিজয় বলিয়াছে, মা, তোমার বড় বউয়ের প্রাসাদে তোমার নাড়ুগোপাল নাতি নাতনির অভাব নেই, কিন্তু এটাকে আর তা করো না, আপদে বিপদে মানুষ হতে দাও। শোনা যায় বিলাতের সাহেবেরাও নাকি ঠিক এমনি বলিয়া থাকে, কিন্তু সাহেবদের কথা ছাড়াও এক্ষেত্রে একটু গোপন ব্যাপার আছে। বিজয় যখন বিলাতে তখন মাতৃহীন ছেলেটার একটু অযত্নেই দিন গিয়েছে। তার ভগ্ন স্বাস্থ্য পিতামহী অধিকাংশ সময়ই থাকেন শয্যাগত। সুতরাং যথেষ্ট বিত্তবিভব থাকা সত্ত্বেও কুমারকে দেখিবার কেউ ছিল না। কাজেই দুঃখ কষ্টে সে বেচারা বড় হয়েছে। বিলাত থেকে ফিরে এই খবরটা বিজয়ের কানে গিয়েছিল। গণেশপুরে আসার সময় বৌদিদি হঠাৎ দরদ দেখিয়া বলেছিল, ছেলেটার সঙ্গে যাচ্ছে ঠাকুরপো, পাড়াগা জায়গা, একটু সাবধানে থেকো, কবে ফিরবে? এই যত শীঘ্র পারি। শুনছি আমাদের সেখানে একটা বাড়ি আছে, বাবা কিনেছিলেন কিন্তু কোনো মানেই থাকা নয়। বাড়ি আছে কিন্তু দখল নেই। কিন্তু তুমি যখন নিয়ে যাচ্ছ ঠাকুরপো, তখন দখল আসতেও দেরি হবে না। আশা তো তাই করি। দখল এলে একটু খবর দিও। কেন বৌদি? ইহার উত্তরে পোহা বলেছিল, এই তো কাছে, পাড়াগা কখনো চোখে দেখিনি, গিয়ে একদিন দেখে আসবো। অনুরও কলেজ বন্ধ, সেও হয়তো সঙ্গে যেতে চাইবে। এই প্রস্তাবে বিজয় অত্যন্ত পুলকিত হয়ে বলেছিল, আমি দখল নিয়ে খবর পাঠাবো বৌদি। তখন কিন্তু না বলতে পারবে না। বোনটিকেও সঙ্গে নেওয়া চাই। অনিতা যুবতী, সে দেখিতে সুশ্রী ও অনার্সে বিএ পাশ করেছে। সাধারণত স্ত্রী জাতির বিরুদ্ধে বিজয়ের বাহ্যিক অবজ্ঞা থাকা সত্ত্বেও রমণী বিশেষের একাধারে এতগুণা গুণ সে মনে মনে তুচ্ছ করে তাহা নয়। সেখানে শান্ত পল্লীর নির্জন প্রান্তরে কখনো কখনো প্রাচীন বৃক্ষের ছায়ায় সংকীর্ণ গ্রাম্য পাথরের একান্তে সহসা মুখোমুখি আসিয়া পড়ার সম্ভাবনা তার মনের মধ্যে সেদিন বারবার করে দোল দিয়ে গিয়েছিল। বিজয়ের পরনে খাঁটি সাহেবী পোশাক, মাথায় সোলার টুপি, মুখে কড়া চুরুট, পকেটে রিভলভার। চেরির ছড়ি ঘোরাইতে ঘোরাইতে বাবুদের বাড়ির সদর বাটিতে আসিয়া প্রবেশ করিল। সঙ্গে সমস্ত লাঠি হাতে 2জন হিন্দুস্তানি দারোয়ান, অনেকগুলি অনুগত প্রজা, বিনোদ ঘোষ ও পুত্র কুমার। সম্পত্তি দখল করার ব্যাপারে যদিও হাঙ্গামার ভয় আছে, তথাপি ছেলেকে নাড়ুগোপাল করার পরিবর্তে মজবুত করে গড়ে তোলার এই হলো বড় শিক্ষা। তাই ছেলেকেও সঙ্গে নিয়ে এসেছে। বিনোদ কিন্তু বরাবর ভরসা দিয়েছে যে অনুরাধা একাকী স্ত্রীলোক, কোনো মতেই জোর করিবে না। তবু রিভলভার যখন আছে তখন সঙ্গে লওয়াই ভালো। বিজয় বলল, মেয়েটি শুনেছি ভারী বজ্জাত, লোক জড়ো করে তুলতে পারে। ওই তো গগন চাটুর্যের পরামর্শদাতা, স্বভাব চরিত্রও মন্দ। বিনোদ বলল, আগে তা তো শুনিনি, আমি শুনেছি। কোথাও কেউ নেই শূন্য প্রাঙ্গণে দাঁড়িয়ে বিজয় চারিদিকে চাহিয়া দেখিল। বাবুদের বাড়ি বলা যায় বটে, সম্মুখে পুজোর দালান এখনো ভাঙে নাই, কিন্তু জীর্ণতার শেষ সীমানায় পৌঁছিয়াছে। এক পাশে সারি সারি বসিবার ঘর, বৈঠকখানায় দশা একই। পায়রা চড়াই চামচিকিরা স্থায়ী আশ্রয় বানিয়েছে। দারোয়ান হাকির, কই হ্যাঁ? তাহার সম্ভববিহীন চড়া গলার চিৎকারে বিনোদ ঘোষ ও অন্যান্য অনেকেই লজ্জায় সংকুচিত হইয়া পড়ল। বিনোদ বলিল, রাধু দিদিকে গিয়ে আমি খবর দিয়ে আসছি বাবু, বলিয়া ভিতরে চলে গেল। তাহার কণ্ঠস্বর ও বলার ভঙ্গিতে বোঝা গেল
আজও এ বাড়িতে অমর্যাদা করিতে তাহার বাধে। অনুরাধা রাঁধিতে ছিল। বিনোদ গিয়া সবিনয়ে জানাইল, দিদি, ছোটবাবু বাইরে এসেছেন। সে এই দৈর্বব প্রত্যাশাই আশঙ্কা করছিল। হাত ধুয়ে উঠিয়া দাঁড়াইল। সন্তোষকে ডাকিয়া কইল, বাইরে একটা শতরঞ্জি পেতে দিয়ে এসো তো বাবা, বলকে মামিমা আসছেন। বিনোদকে বলিল, আমার বেশি দেরি হবে না, বাবু রাগ করেন না যেন। বিনোদদা, আমার হয়ে তাকে বসতে বলগে। বিনোদ লজ্জিত মুখে কহিল, কি করব দিদি, আমরা গরিব প্রজা, জমিদার হুকুম করলে না বলতে পারিনি, কাজেই। সে বুঝি বিনোদদা। বিনোদ চলে গেল। বাইরে শতরঞ্জি পাতা হইল, কিন্তু কেহ তাহাতে বসিল না। বিজয় ছড়ি ঘুরাইয়া পাড়িচারি করিতে করিতে চুরুট টানিতে লাগিল। মিনিট পাঁচেক পর সন্তোষ বাহিরে আসিয়া ইঙ্গিতে ঘরের প্রতি সভয়ে কহিল, মামিমা এসেছেন। বিজয় থমকিয়া দাঁড়াল। ভদ্রলোকের কন্যা, তাহাকে কি বলিয়া সম্বোধন করা উচিত সে দ্বিধায় পড়ল, কিন্তু দৌর্বল্য প্রকাশ করলে চলবে না। অতএব পুরুষ কণ্ঠে অন্তরালবর্তিনীর উদ্দেশ্যে কহিল, এ বাড়ি আমাদের তুমি জানো? উত্তর আসিল, জানি। তবে ছেড়ে দিচ্ছ না কেন? অনুরাধা তেমনি আড়ালে দাঁড়াইয়া বনপোর জবানি বক্তব্য বলিবার চেষ্টা করিল, কিন্তু ছেলেটি চালাক চৌকস নয়। নতুন জমিদারের কড়া মেজাজ জনশ্রুতিও তাহার কানে পৌঁছেছিল। ভয়ে ভয়ে কেবলই থতমত খাইতে লাগিল। একটা কথাও সুস্পষ্ট করে বলতে পারল না। বিজয় মিনিট 5-6 ধৈর্য ধরে বোঝার চেষ্টা করল। তারপর হঠাৎ একটা ধমক দিয়ে উঠিল, তোমার মামির বলার কিছু থাকলে সামনে এসে বলুক, নষ্ট করার সময় আমার নেই। আমি বাঘ ভাল্লুকও নয় যে তাকে খেয়ে ফেলব। বাড়ি ছাড়বে না কেন বলুক। অনুরাধা বাইরে আসিল না, কিন্তু কথা কইল। সন্তোষের মুখে নয়, নিজের মুখে স্পষ্ট করিল, বলিল, বাড়ি ছাড়ার কথা ছিল না। আপনাদের বাবা হরিহরবাবু বলেছিলেন এর ভেতরের অংশে আমরা বাস করতে পারি। কোনো লেখাপড়া আছে? না, নেই। কিন্তু তিনি এখনও জীবিত, তাকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। জিজ্ঞেস করার গরজ আমার নেই। যদি এই শর্ত তার কাছে লিখে নাওনি কেন? দাদা বোধহয় প্রয়োজন মনে করেননি। তার মুখের কথার চেয়ে লিখে নেওয়া বড় হবে, এ হয়তো দাদার মনে হয়নি। এ কথার সঙ্গত উত্তর বিজয় খুঁজিয়া পাইল না, চুপ করিয়া রহিল। কিন্তু পরেক্ষণেই জবাব আসলো ভিতর হইতে। অনুরাধা কহিল, কিন্তু দাদার নিজের শর্ত ভঙ্গ করায় এখন সকল শর্তই ভেঙে গেছে। এ বাড়িতে থাকবার অধিকার আর আমাদের নেই। কিন্তু আমি স্ত্রীলোক, আর একটি অনাথ ছেলে, ওর বাপ মা নেই, আমি মানুষ করছি। আমাদের এই দুর্দশা দয়া করে দুদিন থাকতে না দিলে একলা হঠাৎ কোথায় যাই এই ভাবনা। বিজয় বলিল, এই জবাব কি আমার দেবার? তোমার দাদা কোথায়? মেয়েটি বলিল, আমি জানি না তিনি কোথায়, কিন্তু আপনার সঙ্গে যে এতদিন দেখা করতে পারেনি সে শুধু এই ভয়ে পাছে আপনি বিরক্ত হন। এই বলিয়া ক্ষণকাল নীরব থাকিয়া বোধ করি সে নিজেকে সামলাইয়া লইল। কহিল, আপনি মনিব, আপনার কাছে কিছুই লুকোব না। অপকটে আমাদের বিপদের কথা জানালুম, নইলে একটা দিনও জোর করে এ বাড়িতে বাস করার দাবি আমি করিনি। এই কটা দিন বাদে আমরা আপনিই চলে যাব। তাহার কণ্ঠস্বরে বাহির হইতেও বোঝা গেল মেয়েটির চোখ দিয়ে জল পড়ছে। বিজয় দুঃখিত হইল, মনে মনে খুশি হইল। সে ভাবিয়েছিল ইহাকে বেদখল করিতে না জানি কত সময় ও হাঙ্গামাই পোহাইতে হইবে, কিন্তু কিছুই হইল না। সে অশ্রুজলে শুধু দয়া ভিক্ষা চাহিল। তাহার পকেটের পিস্তল এবং দারোয়ানের লাঠিসোঁটা তাহাকে গোপনে তিরস্কার করিল, কিন্তু দুর্বলতা প্রকাশ করাও চলে না। বলিল, থাকিতে দিতে আপত্তি ছিল না, কিন্তু বাড়িতে আমার নিজের বড় দরকার। যেখানে আছি সেখানে খুব অসুবিধে। তাছাড়া আমাদের বাড়ির মেয়েরা একবার এখানে আসতে চান। মেয়েটি বলল, বেশ তো, আসুন না। বাইরের ঘরগুলোতে আপনি স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন এবং ভিতরের দোতলার অনেকগুলো ঘর, মেয়েরা অনায়াসে থাকতে পারবে, কোনো কষ্ট হবে না। আর বিদেশে তাদের তো লোকের আবশ্যক, আমি অনেক কাজ করে দিতে পারব। এবার বিজয় সলজ্জে আপত্তি করিয়া বলিল, না না, সে কি কখনো হতে পারে? তাদের সঙ্গে লোকজন সবাই আসবে, তোমাকে কিছুই করতে হবে না। কিন্তু ভিতরের ঘরগুলো আমি কি একবার দেখতে পারি? উত্তর হইল, কেন পারবেন না? এ তো আপনারই বাড়ি, আসুন। ভিতরে ঢুকিয়া বিজয় পলকের জন্য তাহার সমস্ত মুখখানি দেখিতে পাইল। মাথার কাপড় আছে, কিন্তু ঘুমটায় ঢাকা নয়। পরনে একখানি আধময়লা 8 পৌরে কাপড়, গায়ে গহনা নাই, শুধু দুহাতে কয়েক গাছি সোনার চুড়ি, সাবেক কালের। আড়াল হইতে তাহার অশ্রুসিঞ্চিত কণ্ঠস্বর বিজয়ের কানে বড় মধুর ঠেকিয়াছিল। ভাবিয়াছিল মানুষটি হয়তো এমনই হইবে। বিশেষত দরিদ্র হলেও
সে তো বড় ঘরের মেয়ে, কিন্তু দেখিতে পাইল তাহার প্রত্যাশার সঙ্গে কিছুই মিলল না। রং ফর্সা নয়, মাজা শ্যামা, বরঞ্চ একটু কালোর দিকে। সাধারণ পল্লীগ্রামের মেয়ে আরও জনাপাচক যেমন দেখিতে তেমনই। শরীর কৃশ, কিন্তু বেশ দৃঢ় বলিয়াই মনে হয়। শুইয়া বসিয়া ইহার অলস্যের দিন কাটে নাই, তাহাতে সন্দেহ নাই। শুধু বিশেষত চোখে পড়িল ইহার ললাটে একেবারে আশ্চর্য নিখুঁত গঠন। মেয়েটি কহিল, বিনোদদা, বাবুকে তুমি সব দেখিয়ে আনো, আমি রান্নাঘরে আছি। তুমি সঙ্গে যাবে না রাধু দিদি? না। উপরে উঠিয়া বিজয় ঘুরিয়া ঘুরিয়া সমস্ত দেখিল। ঘর অনেকগুলি, সাবেককালের অনেক আসবাব আছে এখনও ঘরে ঘরে। কিছু ভেঙে গেছে, কিছু ভাঙার পথে। এখন তাহাদের মূল্য সামান্যই, কিন্তু একদিন ছিল। সদরবাটির মতো এ ঘরগুলিও জরাজীর্ণ, হাড় পাঁজরা বার করা। দরিদ্রের দাগ সকল বস্তুতেই গাঢ় হয়ে পড়েছে। বিজয় নিচে নামিয়া আসিলে অনুরাধা রান্নাঘরের দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। দরিদ্র দুর্দশাপন্ন হইল ভদ্রঘরের মেয়ে। এবার তুমি বলিয়া সম্বোধন করিতে বিজয়ের লজ্জা করিল। কহিল, আপনি কতদিন এ বাড়িতে থাকতে চান? ঠিক করে তো এখনই বলতে পারিনি। যে কটা দিন দয়া করে আপনি থাকতে দেন। দিন কয়েক পারি, কিন্তু বেশি দিন তো পারবো না। তখন কোথায় যাবেন সেই চিন্তাই তো দিনরাত করি। লোকে বলে আপনি গগন চাটুর্যের ঠিকানা জানেন। তারা আর কি বলে? বিজয়া এই প্রশ্নের উত্তর দিতে পারল না। অনুরাধা কহিল, জানি নে, তা আপনাকে আগেই বলেছি, কিন্তু জানলেও নিজের ভাইকে ধরিয়ে দেব, এই কি আপনি আদেশ করেন? তাহার কণ্ঠস্বরে তিরস্কার মাখানো। বিজয় ভারী অপবৃত হইল। বুঝিল অভিজাত্যের চিহ্ন ইহার মন হইতে এখনো বিলুপ্ত হয় নাই। বলিল, না, সে কাজ আমি আপনাকে করতে বলিনি। পারি নিজেই খুঁজে বার করব, তাকে পালাতে দেব না। কিন্তু এতকাল ধরে সে যে আমাদের সর্বনাশ করেছিল, এও আপনি জানতেন কি জানতেন না? কোনো উত্তর আসিল না। বিজয় বলিতে লাগিল, সংসারের অকৃতজ্ঞ বলে একটা কথা আছে। নিজের ভাইকে এটুকু পরামর্শ দিয়ে কোনোদিন দিতে পারেননি আপনি? অন্তত বাবা নিতান্ত নিরীহ মানুষ, আপনাদের বংশের প্রতি তার অত্যন্ত মমতা, বিশ্বাসও ছিল তেমনি বড়। তাই গগনকে দিয়েই ছিল সমস্ত সোঁপে। এই কি তার প্রতিফল? কিন্তু নিশ্চিত জানবেন, আমি দেশে থাকলে কখনো এমন ঘটতে পারত না। অনুরাধা নীরব, কোনো কথারই জবাব পাইল না দেখিয়ে বিজয়া মনে মনে আরও উষ্ণ হইয়া উঠিল। তাহার যেটুকু করুণা জন্মেছিল সমস্ত উবিয়া গেল। কঠিন হইয়া বলিল, সবাই জানে আমি কড়া লোক, বাজে দয়ামায়া করি নে। দোষ করে আমার হাতে কেউ রেহাই পায় না। দাদার সঙ্গে দেখা হলে এটুকু অন্তত তাকে জানিয়ে দেবেন। অনুরাধা তেমনই মৌন রহিল। বিজয় কহিল, আজ সমস্ত বাড়িটার আমি দখল নিলাম। বাইরের ঘরগুলো পরিষ্কার হলে দিন দুই পরে এখানে চলে আসব। মেয়েরা আসবেন তারপরে। আপনি নিচের একটা ঘরে থাকুন, যে কদিন না যেতে পারেন, কিন্তু কোনো জিনিসপত্র সরাবার চেষ্টা করবেন না। কুমার বলিল, বাবা, তেষ্টা পেয়েছে, আমি জল খাবো। এখানে জল পাবো কোথায়? অনুরাধা হাত নাড়িয়ে ইশারায় তাহাকে কাছে ডাকিল। রান্নাঘরে ভিতর আনিয়া কহিল, ডাব আছে, খাবে বাবা? হ্যাঁ, খাবো। সন্তোষ কাটিয়ে দিতে ছেলেটা পেট ভরিয়া শ্বাস ও জল খাইয়া বাহিরে আসিল। কহিল, বাবা, তুমি খাবে? খুব মিষ্টি। না, খাও না বাবা, অনেক আছে, সব তো আমাদের। কথাটা কিছুই নয়, তথাপি এতগুলি লোকের মধ্যে ছেলের মুখ হইতে কথাটি শুনিয়া তাহার কেমন লজ্জা করিয়া উঠিল। কহিল, না, খাবো না, তুই চলে আয়। বাবুদের বাড়ির সদর অধিকার করিয়া বিজয় চাপিয়া বসিল। গোটা দুই তাহার নিজের জন্যে, বাকিগুলো হইল কাছারি। বিনোদ ঘোষ কোনো এক সময় জমিদারির সেরেস্তায় চাকরি করিয়াছিল। সেই সুপারিশে নিযুক্ত হল নতুন গোমস্তা। কিন্তু ঝঞ্ঝাট মিটিল না। প্রধান কারণ, গগন চাটুর্যে টাকা আদায় করিয়া হাতে হাতে রসিদ লিখিয়া দেওয়া অপমানকর জ্ঞান করিত। যেহেতু তাহাতে অবিশ্বাসের গন্ধ আছে, সেটা চাটুর্য বংশের অগৌরব। সুতরাং তার অন্তর্ধানের পরে প্রজারা বিপদে পড়িয়াছে। মৌখিক সাক্ষ্য প্রমাণ লইয়া নিতান্তই হাজির হইতেছে, কাঁদা কাটা করিতেছে। কে কত দিয়েছে, কত বাকি রাখিয়েছে, নিরূপণ করা একটা কষ্টসাধ্য জটিল ব্যাপার হইয়া উঠিয়াছে। বিজয় যত শীঘ্র কলিকাতায় ফিরিবে মনে করিয়াছিল, কিন্তু তা হইল না। একদিন 2 দিন করিয়া 10-12 দিন কাটিয়া গেল। এদিকে ছেলেটা হইয়াছে
সন্তোষের বন্ধু। বয়সে 3-4 বছরের ছোট, সামাজিক ও সাংসারিক ব্যবধান অত্যন্ত বৃহৎ, কিন্তু অন্য সঙ্গী অভাবে সে মিশিয়া গিয়েছে ইহারই সাথে। ইহার সঙ্গে থেকে বাড়ির মধ্যে ঘুরে বেড়ায়, বাগানে বাগানে নদীর ধারে কাঁচা আম কুড়িয়ে বেড়ায়, পাখির বাসা খোঁজে, খায় অধিকাংশ সময় সন্তোষের মাসির কাছে। ডাকে তাহারই দেখা দেখি মাসিমা বলে। বাইরে টাকা কড়ি হিসাবপত্র নিয়ে বিজয় বিব্রত। সকল সময় ছেলের খোঁজ নিতে পারে না, যখন পারে তখন তার দেখা মেলে না। হঠাৎ কোনো দিন হয়তো বকাঝকা করে, রাগ করে কাছে বসাইয়া রাখে, কিন্তু ছাড়া পাইলেই ছেলেটা দৌড় মারে মাসিমার রান্নাঘরে, সন্তোষের পাশে বসিয়া খায় দুপুরবেলা ভাত। বিকেলে তাহারই সঙ্গে ভাগাভাগি করিয়া লয় রুটি, নারিকেল নাড়ু ইত্যাদি। সেদিন বিকেলে লোকজন তখনও এসে পৌঁছায় নাই। বিজয় চা খাইয়া চুরুট ধরাইয়া ভাবিল নদীর ধারটা খানিক ঘুরিয়া আসি। হঠাৎ মনে পড়িল সমস্ত দিন ছেলেটার সঙ্গে দেখা নেই। পুরাতন চাকরটা দাঁড়াইয়াছিল, জিজ্ঞেস করিল, কুমার কোথায় রে? সে ইঙ্গিত দেখাইয়া কহিল, বাড়ির মধ্যে। ভাত খেয়েছিল? না। জোর করে ধরে এনে খাওয়াস নে কেন? এখানে খেতে চায় না, রাগ করে ছড়িয়ে ফেলে দেয়। কাল থেকে আমার সঙ্গে ওর খাবার জায়গা করে দিস। এই বলিয়া ভাবিয়া সে আর বেড়াইতে গেল না, সোজা ভিতরে গিয়া প্রবেশ করিল। সুদীর্ঘ প্রাঙ্গণের অপর প্রান্তে হইতে পুত্রের কণ্ঠস্বর কানে গেল, মাসিমা, আর একখানা রুটি দাও, দুটো নারকেল নাড়ু শিগগির। যাহাকে আদেশ করা হইল সে করিল, নেবে আয় বাবা, তোমাদের মতো কি আমার গাছে উঠতে পারি? জবাব হইল, পারবে মাসিমা, কিছু শক্ত নয়, এই মোটা ডালটায় পা দিয়ে ওই ডালটা ধরে এক টান দিলেই উঠে পড়বে। বিজয়া কাছে আসিয়া দাঁড়াইল। রান্নাঘরের সম্মুখে একটা বড় আম গাছ, তাহার দুই দিকে দুই মোটা ডালে বসিয়া কুমার ও বন্ধু সন্তোষ পা ঝুলাইয়া গুঁড়িতে ঠেস দিয়া উভয়ের ভোজন কর্ম চলিতেছে। তাহাকে দেখিয়া দুইজনই স্তস্ত্র হইয়া উঠিল। অনুরাধা রান্নাঘরের দ্বারের অন্তরালে সরিয়া গেল। বিজয় জিজ্ঞেস করিল, এই কোদের খাবার জায়গা নাকি? কেহ উত্তর দিল না। বিজয় অন্তরাল বর্তিনীকে উদ্দেশ্য করিয়া বলিল, আপনার উপর দেখছি তো খুব অত্যাচার করছে। এবার অনুরাধা মৃদুকণ্ঠে জবাব দিল, হ্যাঁ। তবু তো প্রশ্রয় কম দিচ্ছেন না। কেন দিচ্ছেন? না দিলে আরও বেশি উপদ্রব করবে সেই ভয়ে। কিন্তু বাড়িতে তো এরকম উৎপাত করে না শুনেছি। হয়তো করে না, ওর মা নেই, ঠাকুরমা প্রায় শয্যাগত, বাপ থাকেন বাইরে কাজকর্ম নিয়ে, উৎপাত করবে কার ওপর? বিজয় ইহা জানে না তাহা নয়, তথাপি ছেলেটারই যে মা বাপ নেই এই কথা পরের মুখে শুনিয়া তার ক্লেশ বোধ হইল। কহিল, আপনি দেখছি অনেক বিষয় জানেন। কে বললে আপনাকে, কুমার? অনুরাধা ধীরে ধীরে কহিল, বলবার বয়স ওর হয়নি, তবু ওর মুখ থেকেই শুনতে পাই। দুপুরবেলা রোদ্দুরে ওদের আমি বেরোতে দিই নে, তবু ফাঁক দিয়ে পালায়। যেদিন পারে না আমার কাছে এসে শুয়ে বাড়ি গল্প করে। বিজয় তাহার মুখ দেখিতে পাইল না, কিন্তু সেই প্রথম দিনটির মতো আজও কণ্ঠস্বর বড় মধুর লাগিল। তাই বলার জন্যে নয়, কেবল শোনার জন্যেই কহিল, এবার বাড়ি ফিরে গিয়ে ওর মুশকিল হবে। কেন? তার কারণ উপদ্রব জিনিসটা নেশার মতো, না পেলে কষ্ট হয়, শরীর আইঢাই করে। কিন্তু সেখানে ওর নেশার খোরাক জোগাবে কে? 2 দিনেই তো পালাই পালাই করবে। অনুরাধা আস্তে আস্তে বলিল, না, ভুলে যাবে। কুমার, নেবে এসো বাবা, রুটি নিয়ে যাও। কুমার বাটি হাতে করিয়া নামিয়া আসিল এবং মাসির হাত হইতে আরও কয়েকখানা রুটি ও নারিকেল নাড়ু লইয়া তাহারই গা ঘেঁষিয়া দাঁড়াইয়া আহার করিতে লাগিল। গাছে উঠিল না। বিজয় চাহিয়া দেখিল, সেগুলি তাহাদের ধনীগৃহের তুলনায় পরম গৌরবের যেমনি হীন হোক, সত্যকার মর্যাদার কিছু খাটো নয়। কেন যে ছেলেটা মাসির রান্নাঘরের প্রতি এত আসক্ত, বিজয় তাহার কারণ বুঝিল। সে ভাবিয়া আসিয়াছিল, কুমারের লুব্ধতায় তাহার অহেতুক ও অতিরিক্ত ব্যয়ের কথা তুলিয়া প্রচলিত শিষ্টবাক্যে পুত্রের জন্য সংকোচ করিবে এবং করিতেও যাইতেছিল, কিন্তু বাধা পড়িল। কুমার বলিল, মাসিমা, কালকের মতো চন্দ্রপুলি করতে আজও যে তোমায় বলেছিলুম, করনি কেন? মাসিমা কহিল, অন্যায় হয়ে গেছে বাবা, সাবধান হয়নি, সমস্ত দুধ বিড়ালে উল্টে ফেলে দিয়েছে। কাল আর এমন হবে না। কোন বিড়ালটা বলো তো? সাদাটা? সেইটাই বোধ হয়। বলিয়া অনুরাধা হাত দিয়া তাহার মাথার এলোমেলো চুলগুলি সোজা করিয়া দিতে লাগিল। বিজয় কহিল, উৎপাত তো দেখছি ক্রমশ জুলুমে গিয়ে ঠেকেছে। কুমার কহিল, খাবার জল কই? এই যা, ভুলে গেছি বাবা, এনে দিচ্ছি। তুমি সবই ভুলে যাও মাসিমা, তোমার কিচ্ছু মনে থাকে না। বিজয় বলিল, আপনার বকুনি খাওয়াই উচিত, ত্রুটি পদে পদে। হ্যাঁ, বলিয়া অনুরাধা হাসিয়া ফেলিল, অসতর্ক বসিত। এ হাসি বিজয়ের চোখে পড়িল। পুত্রের অবৈধ আচরণের ক্ষমা ভিক্ষা করার আর হইল না। পাছে তাহার ভদ্রবাক্য অভদ্র ব্যঙ্গের মতো শোনায়, পাছে এই মেয়েটির মনে হয়
তাহার দৈন্য ও দুর্দশাকে সে কটাক্ষ করিতেছে। পরদিন দুপুরবেলা অনুরাধা কুমার সন্তোষকে ভাত বাড়িয়া দিয়া তরকারি পরিবেশন করিতেছিল। তাহার মাথার কাপড় খোলা, গায়ের বস্ত্র অসংবৃত্ত। অকস্মাৎ দ্বার প্রান্তে মানুষের ছায়া পড়িতে অনুরাধা ফিরিয়া চাইয়া দেখিল ছোটবাবু শশব্যস্তে মাথার আঁচল তুলিয়া দিয়া উঠিয়া দাঁড়াইল। বিজয় বলিল, একটা অত্যন্ত জরুরি পরামর্শের জন্য আপনার কাছে এলুম। বিনোদ ঘোষ গ্রামের লোক অনেকদিন দেখেছেন। ও কীরকম লোক বলতে পারেন? ওকে গণেশপুরের নতুন গোমস্তা বহাল করেছি। সম্পূর্ণ বিশ্বাস করা যায় কি না আপনার কি মনে হয়? বিনোদ এ সপ্তাহে অধিক কাজ করিতেছে, যথাসাধ্য ভালোই কাজ করিতেছে, কোনো গোলযোগ ঘটায় নাই। সহসা হন্তদন্ত হইয়া তাহার চরিত্রের খোঁজ তল্লাশ করিবার এমনই কি প্রয়োজন হইল অনুরাধা ভাবিয়া পাইল না। মৃদুকণ্ঠে জিজ্ঞেস করল, বিনোদদা কি কিছু করেছেন? এখনও কিছু করেনি, কিন্তু সতর্ক হওয়া তো প্রয়োজন। তাকে ভালো লোক বলেই তো জানি। সত্যি জানেন না নিন্দে করবেন না বলেই ভালো বলছেন? আমার ভালো মন্দ বলার কিছু দাম আছে? আছে বই কি, সে যে আপনাকেই প্রমাণ্য সাক্ষী মেনে বসেছে। অনুরাধা একটু ভাবিয়া বলিল, উনি ভালো লোকই বটে, শুধু একটু চোখ রাখবেন। নিজের অবহেলার ভালো লোকও মন্দ হয়ে ওঠার অসম্ভব নয়। বিজয় কহিল, সত্যিই তাই। কারণ অপরাধের হেতু খুঁজতে গেলে অনেক ক্ষেত্রেই অবাক হতে হয়। ছেলেকে উদ্দেশ্য করিয়া বলিল, তোর ভাগ্য ভালো যে হঠাৎ এক মাসিমা পেয়ে গেছিস, নইলেই বন বাজারের দেশে অর্ধেক দিন না খেয়ে কাটাতে হতো। অনুরাধা আস্তে আস্তে জিজ্ঞাসা করল, আপনার কি এখানে খাবার কষ্ট হচ্ছে? বিজয় হাসিয়া বলিল, না, এমনিই বললুম। চিরকাল বিদেশে বিদেশে কাটিয়েছি, খাবার কষ্ট বড় গ্রাহ্য করিনি বলিয়া চলিয়া গেল। অনুরাধা জানলার ফাঁক দিয়া দেখিল তার স্নান পর্যন্ত এখনো হয় নাই। এ বাড়িতে আসিয়া একটা পুরাতন আরামকেদারা জোগাড় হইয়াছিল। বিকেলের দিকে তাহারই দুই হাতলে পা ছড়াইয়া দিয়া বিজয় চোখ বুজিয়া চুরুট টানিতেছিল। কানে গেল, বাবুমশাই। চোখ মেলিয়া দেখিল অনতি দূরে দাঁড়াইয়া এক ভদ্রলোক তাহাকে সসম্মানে সম্বোধন করিতেছে। বিজয় উঠিয়া বসিল। ভদ্রলোকের বয়স 60-এর ওপরে গিয়েছে, কিন্তু দিব্য গোলগাল, বেটে খাটো, শক্ত সামর্থ্য দেহ। গোঁপ পাকিয়া সাদা হইয়াছে, কিন্তু মাথার প্রশস্ত টাকের আশপাশে চুলগুলি ভ্রমর কৃষ্ণ। সম্মুখে গোটা কয়েক ছড়া দাঁতগুলি সমস্তই দিব্যমান। গায়ে তসরের কোট, গরদের চাদর, পায়ে চীনা বাড়ির বার্নিশ করা জুতা, ঘড়ির সোনার চেন হইতে সোনা বাঁধানো বাঘের নখ ঝুলিতেছে। পল্লী অঞ্চলে ভদ্রলোকটিকে অবস্থাপন্ন বলিয়াই মনে হয়। পাশে একটা ভাঙা টুলের ওপর বিজয়ের চুরুটের সরঞ্জাম রাখিত। সরাইয়া লইয়া তাকে বসিতে দিল। ভদ্রলোক বসিয়া বলিলেন, নমস্কার বাবু। বিজয় কহিল, নমস্কার। আগন্তুক বলিলেন, আপনারা গ্রামের জমিদার মহাশয়ের পিতা ঠাকুর হচ্ছে কীর্তি ব্যক্তি লক্ষ্যপতি। নাম করলে সুপ্রভাত হয়, আপনি তারই সুসন্তান। স্ত্রীলোকটিকে দয়া না করলে সে ভেসে যায়। কে স্ত্রীলোক? কত টাকা বাকি? ভদ্রলোক বলেন, টাকার ব্যাপার নয়। স্ত্রীলোকটি হচ্ছেন ঈশ্বর, আমার চাটুর্যের কন্যা, পাতস্মরণীয় ব্যক্তি গগন চাটুর্যের বইমাত্র ভগিনী। এ তার পৈতৃক গৃহ। সে থাকবে না, চলে যাবে, তার ব্যবস্থাও হয়েছে। কিন্তু আপনি যে তাকে ঘাড় ধরে তাড়িয়ে দিচ্ছেন, এ কি মশায়ের কর্তব্য? এই অশিক্ষিত বৃদ্ধের প্রতি ক্রোধ করা চলে না। বিজয় মনে মনে বুঝিল, কিন্তু কথা বলার ধরনে জ্বলিয়া গেল। কহিল, আমার কর্তব্য আমি বুঝব, কিন্তু আপনি যে কে তার ওকালতি করতে এসেছেন? বৃদ্ধ বলিলেন, আমার নাম ত্রিলোচন গাঙ্গুলি। পাশের গ্রাম মসজিদপুরে বাড়ি, সবাই চেনে। আপনার বাপ মায়ের আশীর্বাদ আমার কাছে গিয়ে হাত পাততে হয় না এমন লোক এদিকে কম। বিশ্বাস না হয় বিনোদ ঘোষকে জিজ্ঞেস করবেন। বিজয় কহিল, আমার হাত পাতবার দরকার হলে মশাইয়ের খোঁজ নেব, কিন্তু যার ওকালতি করতে এসেছেন তার আপনি কি হয় জানতে পারি? ভদ্রলোক রসিকতার ছলে ঈষৎ হাস্য করিয়া বলিলেন, কুটুম্ব। বৈশাখের কটা দিন বাদে আমি ওকে বিবাহ করব। বিজয় চকিত হইয়া কহিল, আপনি বিবাহ করবেন অনুরাধাকে? আজ্ঞে হ্যাঁ, আমার স্থির সংকল্প। জ্যৈষ্ঠ ছাড়া আর দিন নেই, নইলে এ মাসেই শুভকর্ম সমাধা হয়ে যেত। থাকতে দেবার কথা আপনাকে আমার বলতেও হতো না। বিজয় কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া প্রশ্ন করিল, বিয়ের ঘটকালি করল কে? গগন চাটুর্যে? বৃদ্ধ রোষকষায়িত চোখে কহিলেন, সে তো ফেরারি আসামি মশাই, প্রজাদের সর্বনাশ করে চম্পট দিয়েছে। এতদিন সেই তো বাধা দিচ্ছিল, নইলে অজ্ঞানেই বিবাহ হয়ে যেত।
বলে স্বভাবকুলীন কৃষ্ণের বংশের সন্তান, বংশজ ঘরে বোন দেব না, এই ছিল তার বুলি। এখন সে গুমো রইল কোথায়? বংশজের ঘর বেঁচে আসতে হলো যে। এখনকার দিনে কুলকে খোঁজে মশাই, টাকাই কুল, টাকাই মান, টাকাই সব। বলুন ঠিক কিনা? বিজয় বলল, হ্যাঁ ঠিক। অনুরাধা স্বীকার করেছেন? ভদ্রলোক সদম্ভে জানুতে চপেটাঘাত করিয়া কইলেন, স্বীকার বলছেন কি মশাই? যাচি, শহর থেকে এসে আপনি একটা তাড়া লাগাতেই দু চোখের অন্ধকার। যাই মা তারা দাঁড়ায় কোথা? নইলে আমার তো এ মতলব ঘুরে গিয়েছিল। ছেলেদের অমত, বৌমাদের অমত, মেয়ে জামাইরা সব মুখ বেঁকিয়ে দাঁড়িয়েছে। আমিও ভেবেছিলাম যে দূর হোক যাক, দু সংসার হলে তো আর হয় না। কিন্তু লোক দিয়ে নিজে ডেকে পাঠিয়ে অনুরাধা কেঁদে বলল, গাঙ্গুলি মশাই পায়ে স্থান দাও, তোমার উঠুন ছাড় দিয়ে খাবো, আমার সেও ভালো। কি করি, স্বীকার করলাম। বিজয় নির্বাক হইয়া বসিয়া রহিল। বৃদ্ধ বলিতে লাগিলেন, বিবাহ এ বাড়িতেই হবে। দেখতে একটু খারাপ দেখাবে, নইলে আমার বাড়িতেই হতে পারত। গগন চাটুর্যে যে এক পিসি আছে, সেই কন্যা সম্প্রদান করবে। এখন কেবলই মশাই রাজি হলেই হয়। বিজয় মুখ তুলিয়া বলিল, রাজি হয়ে আমাকে কি করতে হবে বলুন তো? তাড়া দেব না, এই তো? বেশ তাই হবে। এখন আপনি আসুন। নমস্কার। নমস্কার মশাই, নমস্কার। হবেই তো, হবেই তো। আপনার ঠাকুর হলেন লক্ষ্যপতি, পাতস্মরণীয় লোক, নাম করলে সুপ্রভাত হয়। তা হয়, আপনি এখন আসুন। আসি মশাই, আসি, নমস্কার বলিয়া ত্রিলোচন প্রস্থান করিলেন। লোকটি চলিয়া গেলে বিজয় চুপ করিয়া বসিয়া নিজেকে বুঝাইতেছিল যে তাহার মাথা ব্যথা করিবার কি আছে। বস্তুত এছাড়া মেয়েটির উপায় বা কী? ব্যাপারটা অভাবিতপূর্বও নয়, সংসারে ঘটে না তাও নয়। তবে তাহার দুশ্চিন্তা কিসের? হঠাৎ বিনোদ ঘোষের কথা মনে পড়িল। সেদিন সে বলিতেছিল অনুরাধা দাদার সঙ্গে এই বলিয়া ঝগড়া করিয়াছে যে কুলের গৌরব লইয়া সে কি করিবে। সহজে দুটো খাইতে পারিতে দিতে পারে, সেই যথেষ্ট। প্রতিবাদে গগন রাগ করিয়া বলেছিল, তুই কি বাপ মা পিতার নাম ডোবাতে চাস? অনুরাধা জবাব দিয়েছিল, তুমি তাদের বংশের নাম বজায় রাখতে পারো, রাখো, আমি পারব না। এ কথার বেদনা বিজয় বুঝিল না। নিজেও সে কৌলিন্য সম্মানে এতটুকু বিশ্বাস করে তার নয়, কিন্তু তবুও তাহার সহানুভূতি গিয়া পড়ল গগনের পরে, এবং অনুরাধার তীক্ষ্ণ প্রত্যুত্তরে যতই সে মনে মনে তোলপাড় করিতে লাগিল, ততই তাহাকে লজ্জাহীন, লোভী ও হীন বলিয়া মনে হইতে লাগিল। একদিন উঠানে ক্রমশ লোক জমিতেছে। এইবার তাহাদিগকে লইয়া কাজ শুরু করিতে হইবে। কিন্তু আজ তাহার কিছুই ভালো লাগিল না। দারোয়ানকে দিয়া তাহাদের বিদায় করিয়া দিল, এবং একাকী বসিয়া থাকিতে না পারিয়া কি ভাবিয়া সে একবারে বাড়ির মধ্যে আসিয়া উপস্থিত হইল। রান্নাঘরের সম্মুখের খোলা বারান্দায় মাদুর পাতিয়া অনুরাধা শুইয়া, তাহার দুই পাশে দুই ছেলে কুমার ও সন্তোষ। মহাভারতের গল্প চলিতেছে। রাত্রের রান্নাটা সে বেলাবেলি সারিয়া লইয়া নিত্যই এমনি ছেলেদের লইয়া সন্ধ্যার পরে একটু গল্প করে, তারপর কুমারকে খাওয়াইয়া বাহিরে তাহার পিতার কাছে পাঠাইয়া দেন। জ্যোৎস্নারাত্রি ঘন পল্লব আমগাছের পাতার ফাঁক দিয়ে আসিয়া টুকরা চাঁদের আলোর স্থানে স্থানে তাহাদের গায়ের ওপর, মুখের ওপর পড়িয়া আছে। গাছের ছায় একটা লোককে এদিকে আসতে দেখিয়া অনুরাধা চকিত হইয়া জিজ্ঞেস করিল, কে? আমি বিজয়। তিনজনেই শশব্যস্তে উঠিয়া বসিল। সন্তোষ ছোটবাবুকে অত্যন্ত ভয় করে। প্রথম দিনের স্মৃতি সে ভুলে নাই। উসখুস করিয়া উঠিয়া গেল। কুমারও বন্ধুর অনুসরণ করিল। বিজয় বলিল, ত্রিলোচন গাঙ্গুলিকে আপনি চেনেন? আজ তিনি আমার কাছে এসেছিলেন। অনুরাধা বিস্মিত হইল, আপনার কাছে? কিন্তু আপনি তো তার খাতক নন। না, কিন্তু হলে হয়তো আপনার সুবিধে হতো। আমার এতদিনের অত্যাচার আপনি আর একদিন শোধ করে দিতে পারতেন। অনুরাধা চুপ করিয়া রইল। বিজয় বলিল, তিনি জানিয়ে গেলেন আপনার সঙ্গে তার বিবাহ স্থির হয়েছে, এ কি সত্য? হ্যাঁ। আপনি নিজে উপযাচক হয়ে তাকে রাজি করিয়েছেন? হ্যাঁ, তাই যদি হয়ে থাকে এ অত্যন্ত লজ্জার কথা। শুধু আপনার নয়, আমারও। আপনার লজ্জা কিসের? সেই কথা জানাইতেই আমি এসেছি। ত্রিলোচন বলে গেল, শুধু আমার তাড়াতেই বিভ্রান্ত হয়ে নাকি আপনি এ প্রস্তাব করেছেন। বলেছেন আপনার দাঁড়াবার স্থান নেই, এবং বহু সাধ্য সাধনায় তাকে সম্মত করেছেন। নইলে এ বয়সে বিবাহের ইচ্ছে সে ত্যাগ করেছিল। শুধু আপনার কান্নাকাটিতেই দয়া করে ত্রিলোচন রাজি হয়েছে। হ্যাঁ, এ সবই সত্য। বিজয় কহিল, আমার তাড়া দেওয়া আমি প্রত্যাহার করছি এবং নিজের আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করছি। অনুরাধা চুপ করিয়া রহিল। বিজয় বলিল, এবার নিজের তরফ থেকে আপনি এ প্রস্তাব প্রত্যাহার করুন। না, সে হয় না। আমি কথা দিয়েছি, সবাই শুনেছে।
লোকে তাকে উপহাস করবে। এতে করবে না, বরঞ্চ ঢের বেশি করবে, তার উপযুক্ত ছেলে মেয়েদের সঙ্গে বিবাদ বাঁধবে, তাদের সংসারে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে, আপনার নিজের অশান্তির সীমা থাকবে না। এসব কথা কি কখনো ভেবে দেখেননি? অনুরাধা মৃদুকণ্ঠে বলিল, দেখেছি, আমার বিশ্বাস এসব কিছুই ঘটবে না। শুনিয়া বিজয় অবাক হইয়া গেল, কহিল, সে বৃদ্ধ কটা দিন বাঁচবে আশা করেন? অনুরাধা বলিল, স্বামীর পরমায়ু সংসারে সকল স্ত্রী আশা করে। এমনও হতে পারে হাতের নোয়া নিয়ে আমি আগে চলে যাব। বিজয় এ কথার উত্তর খুঁজিয়া পাইল না, স্তব্ধভাবে দাঁড়াইয়া রহিল। কিছুক্ষণ এমনই নীরবে কাটিল। অনুরাধা বিনীত স্বরে কহিল, আপনি আমাকে চলে যেতে হুকুম করেছেন সত্যি, কিন্তু কোনোদিন তার উল্লেখ পর্যন্ত করেননি। দয়ার যোগ্য নই, তবু যথেষ্ট দয়া করেছেন। মনে মনে আমি যে কত কৃতজ্ঞ তা জানাতে পারিনি। বিজয়ের কাছে উত্তর না পাইয়া সে বলিতে লাগিল, ভগবান জানেন আপনার বিরুদ্ধে কারো কাছে আমি একটা কথাও বলিনি। বললে আমার অন্যায় হতো, আমার মিছে কথা হতো। গাঙ্গুলি মশাই যদি কিছু বলে থাকেন, সে তার নিজের কথা, আমার নয়। তবু তার হয়ে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি। বিজয় জিজ্ঞেস করল, আপনাদের কবে বিয়ে? 13ই জ্যৈষ্ঠ। তাহলে তো প্রায় মাসখানেক বাকি রইল না? হ্যাঁ, তাই। এর আর পরিবর্তনও বোধ করি না। বোধহয় নেই, অন্তত সেই ভরসায় তিনি দিয়ে গেছেন। বিজয় বহুক্ষণ নীরব থাকিয়া কহিল, তাহলে আমার আর কিছু বলবার নেই। কিন্তু নিজের ভবিষ্যৎ জীবনটা একবার ভেবে দেখলেন না? আমার এই বড় পরিতাপ। অনুরাধা বলিল, একবার নয়, 100 বার ভেবে দেখেছি ছোটবাবু। এই আমার রাত্রি দিনের চিন্তা। আপনি আমার শুভাকাঙ্ক্ষী, আপনাকে কৃতজ্ঞতা জানাবার সত্যিই ভাষা খুঁজে পাচ্ছি না। কিন্তু আপনি নিজে একবার আমার কথা ভেবে দেখুন দেখি। অর্থ নেই, রূপ নেই, গৃহ নেই, অভিভাবকবিহীন একাকী পল্লীগ্রামের অনাচার অত্যাচার থেকেও কোথাও গিয়ে দাঁড়াবার স্থান নেই। বয়স হলো 23-24। ইনি ছাড়া আমাকে কে বিয়ে করতে চাইবে বলুন তো? তখন অন্যের জন্য কার কাছে গিয়ে হাত পেতে দাঁড়াবো? শুনে আপনারই বা কী মনে হবে? এ সবই সত্য, প্রতিবাদে কিছুই বলিবার নাই। মিনিট 2-3 নিরুত্তর দাঁড়াইয়া বিজয় গভীরভাবে অনুতাপের সহিত বলিল, এ সময় আপনার কি আমি কোনো উপকারই করতে পারি নে? পারলে খুশি হব। অনুরাধা কহিল, আপনি আমার অনেক উপকার করেছেন, যা কেউ করতে পারে না। আপনার আশ্রয়ে আমি নির্ভয় হয়ে আছি। ছেলে দুটি আমার চন্দ্রসূর্যি, এই আমার কাছে ঢের। আপনার কাছে প্রার্থনা, শুধু মনে মনে আর আমাকে আমার দাদার দোষের ভাগী করে রাখবেন না। আমি জেনে কোনো অপরাধ করিনি, সে আমি জানতে পেরেছি, আপনাকে বলতে হবে না। এই বলিয়া বিজয় ধীরে ধীরে বাহিরে চলিয়া গেল। কলিকাতা হইতে কিছু তরিতরকারি ও ফলমূল মিষ্টান্ন আসিয়াছিল। বিজয় চাকরকে দিয়া ঝুড়ি টানাইয়া রান্নাঘরের সম্মুখে নামাইয়া রাখিয়া বলিল, ঘরে আছেন নিশ্চয়ই? ভিতর হইতে মৃদুকণ্ঠে সাড়া আসিল, আছি। বিজয় বলিল, মুশকিল হয়েছে আপনাকে ডাকার। আমাদের সমাজে চলে মিস চ্যাটার্জি কিংবা মিস অনুরাধা বলে অনায়াসে ডাকা চলত, কিন্তু এখানে তা অচল। আপনার ছেলে দুটির কেউ উপস্থিত থাকলে তোদের মাসিমাকে ডেকে দে বলে কাজ চালাতুম, কিন্তু তারাও ফেরার। কি বলে আপনাকে ডাকি বলুন তো? অনুরাধা দ্বারের কাছে আসিয়া বলিল, আপনি মনিব, আমাকে রাধা বলে ডাকবেন। বিজয় বলিল, ডাকতে আপত্তি নেই, কিন্তু মণিমানা সত্যের জোরে নয়, দায় ছিল গগন চাটুর্যের। কিন্তু সে দিলে গা ঢাকা। মনিব বলে আপনি কেন মানতে যাবেন? আপনার গরজ কিসের? ভিতর হইতে শুধু শোনা গেল, ও কথা বলবেন না, আপনি মনিব বই কি। বিজয় বলিল, সে দাবি করি নে, কিন্তু বয়সের দাবি করি। আমি অনেক বড়, নাম ধরে ডাকলে যেন রাগ করবেন না। না। বিজয় এটা দেখিয়াছে যে ঘনিষ্ঠতা করবার আগ্রহ তাহার দিক দিয়া যত প্রবলই হোক, ও পক্ষ হইতে লেশমাত্র নেই। সে কিছুতে সম্মুখে আসে না এবং সংক্ষেপে ও সম্ভ্রমের সঙ্গে বরাবরই আড়াল হইতে উত্তর দেয়। বিজয় বলিল, বাড়ি থেকে কিছু তরিতরকারি, কিছু ফলমূল মিষ্টি এসেছে। ঝুড়িটা তুলে রাখুন, ছেলেদের দেবেন। থাক, দরকার মতো রেখে আপনার বাইরে পাঠিয়ে দেব। না, সে করবেন না। আমার বামুনটা রাত্রেও জানে না, দুপুর থেকে দেখছি চাদর মুড়ি দিয়ে পড়ে আছে। কি জানি আপনার দেশের ম্যালেরিয়া তাকে ধরল কিনা। তাহলে তো ভোগাবে। কিন্তু ম্যালেরিয়া তো আমাদের দেশে নেই। বামুন না উঠলে এবেলা আপনার রাঁধবে কে? বিজয় বলিল, এবেলার কথা ছেড়ে দিন, ভেবে দেখব কাল সকালে। আর কুকারটা তো সঙ্গেই আছে, শেষ পর্যন্ত চাকরটাকে দিয়েই কাজ চালিয়ে নিতে হবে।
কিন্তু তাতে কষ্ট হবে তো? না, নিজের অভ্যাস আছে, শুধু কষ্ট হতে পারত ছেলের খাবার কষ্ট চোখে দেখলে। কিন্তু সে ভার তো আপনি নিয়েছেন। কি রাঁধছেন এবেলা? ঝুড়িটা খুলে দেখুন না, কি কাজে লাগে। কাজে লাগবে বই কি, কিন্তু এবেলা আমার রান্না নেই। নেই কেন? কুমারের গা একটু গরম গরম হয়েছে। রাঁধলে সে খাবার উপদ্রব করবে। ও বেলায় যা আছে তাতে সন্তোষের চলে যাবে। গা গরম হয়েছে তার। কোথায় সে? আছে আমার বিছানায় শুয়ে সন্তোষের সঙ্গে গল্প করছে। আজ বলছিল বাইরে যাবে না, আমার কাছে শোবে। বিজয় বলল, তা সুখ, কিন্তু বেশি আদর পেলে মাসিমাকে ছেড়ে ও বাড়ি যেতে চাইবে না। তখন ওকে নিয়ে বিভ্রাট বাঁধবে। না, বাঁধবে না। কুমার অবাধ্য ছেলে নয়। বিজয় বলিল, কি হলে অবাধ্য হয় সে আপনিই জানেন, কিন্তু শুনতে পাই আপনার পরে ওর উৎপাত কম নয়। অনুরাধা কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়ে রইল। ও উপদ্রব যদি আমার উপর করে, আর কারোর ওপরে না। বিজয় বলিল, সে আমি জানি, কিন্তু মাসি না হয় সহ্য করলে, কিন্তু জ্যাঠাইমা সইবে না। তার বিমাতা যদি আসেন, তিনি এতটুকু অত্যাচারও বরদাস্ত করবেন না। অভ্যাস বিগড়ালে ওর বিপদ ঘটবে যে। ছেলের বিপদ ঘটবে এমন বিমাতা ঘরে আনবেন কেন? নাইবা আনলেন। বিজয় বলিল, আনতে হয় না। ছেলের কপাল ভাঙলে বিমাতা আপনি এসে ঘরে ঢোকেন। তখন বিপদ ঠেকাতে মাসির শরণাপন্ন হতে হয়, অবশ্যই তিনি যদি রাজি হন। অনুরাধা বলিল, যার মা নেই মাসি তাকে ফেলতে পারবে না, যত দুঃখে হোক মানুষ করে তোলেই। কথাটা শুনে রাখলুম বলিয়া বিজয় চলিয়া যাইতেছিল। তিনি ফিরিয়া আসিয়া কহিলেন, যদি অভিনয় মাপ করেন একটা কথা জিজ্ঞেস করি। করুন। কুমারের চিন্তা পরে করা যাবে, কারণ তার বাপ বেঁচে আছে। তাকে যত পাষাণ্ড লোক ভাবে সে তা নয়, কিন্তু সন্তোষ, তার বাপ মা দুই গেছে। নতুন মেশো তিলোচন ঘরে যদি তার ঠাঁই না হয়, কি করবেন তাকে নিয়ে ভেবেছেন সে কথা? অনুরাধা বলল, মাসির ঠাঁই হবে, বোনপোর হবে না? হয় উচিত, কিন্তু যেটুকু তাকে দেখতে পেলুম তাতে ভরসা বড় হয় না। এ কথার জবাব অনুরাধা তৎক্ষণাৎ দিতে পারিল না, ভাবিতে একটু সময় লাগাইল। তারপরে শান্ত দৃঢ়কণ্ঠে কহিল, তখন গাছতলায় দুজনের স্থান হবে, সে কেউ বন্ধ করতে পারবে না। বিজয় বলিল, মাসির যোগ্য কথা স্বীকার করিনে, কিন্তু সে সম্ভব নয়। তখন আমার কাছে তাকে পাঠিয়ে দেবেন। কুমারের বন্ধু, সেও যদি মানুষ হয়, সন্তোষও হবে। ভিতর হইতে আর কোনো জবাব আসিল না। বিজয় কিছুক্ষণ অপেক্ষা করিয়া চলিয়া গেল। ঘণ্টা দুতিন পরে দ্বারের বাহির দাঁড়িয়া সন্তোষ বলিল, মাসিমা আপনাকে খেতে ডাকছেন। আমাকে? হ্যাঁ, বলিয়াই প্রস্থান করিল। অনুরাধা রান্নাঘরের খাবার ঠাঁই করা। বিজয় আসনে বসিয়া বলিল, রাত্রিটা অনায়াসে কেটে যেত, কেন আবার কষ্ট করলেন? অনুরাধা অনতিদূরে দাঁড়াইয়াছিল, চুপ করিয়া রহিল। ভোজ্যবস্তুর বাহুল্য নয়, কিন্তু যত্নের পরিচয় প্রত্যেকটি জিনিসে। কি পরিপাটি করিয়াই না খাবারগুলো সাজানো। আহারে বসিয়া বিজয় জিজ্ঞাসা করিল, কুমার কি খেলে? সাগু খেয়ে সে ঘুমিয়েছে। ঝগড়া করেনি আজ? অনুরাধা হাসিয়া ফেলিল, বলিল, আমার কাছে শোবে বলে আজও ভারী ব্যস্ত, ঝগড়া মোটে করেনি। বিজয় বলিল, লোকে নিয়ে আপনার ঝঞ্ঝাট বেড়েছে, কিন্তু আমার দোষে নয়। ও নিজেই কি করে আপনার সংসারের মধ্যে নিঃশব্দে ঢুকে পড়ল তাই আমি ভাবি। আমিও ঠিক তাই ভাবি। মনে হয় ও বাড়ি চলে গেলে আপনার কষ্ট হবে। অনুরাধা চুপ করিয়া রইল। পরে বলিল, নিয়ে যাবার আগে কিন্তু আপনাকে একটি কথা দিয়ে যেতে হবে। আপনাকে চোখ রাখতে হবে ও যেন কষ্ট না পায়। কিন্তু আমি তো থাকি বাইরে, নানা কাজে ব্যস্ত, কথা রাখতে পারো বলে ভরসা হয় না। তাহলে আমার কাছে ওকে দিয়ে যেতে হবে। আপনি ভুলে যাচ্ছেন যে সে আরও অসম্ভব। এই বলিয়া বিজয় হাসিয়া খাওয়ায় মন দিল। এক সময় বলিল, আমার বৌদিদের আসার কথা ছিল, কিন্তু তারা বোধ হয় আর এলেন না। কেন? যে খেয়ালে বলেছিলেন সম্ভবত সেটা কেটে গেছে। শহরের লোক পাড়াগাঁয়ে সহজে পা বাড়াতে চায় না। এক প্রকার ভালোই হয়েছে। একা আমিই তো আপনার যথেষ্ট অসুবিধে ঘটিয়েছি, তারা এলে সেটা বাড়ত। অনুরাধা একথার প্রতিবাদ করিয়া বলিল, এ বলা আপনার অন্যায়। বাড়ি আমার নয়, আপনাদের। তবু আমি সমস্ত জায়গা জুড়ে বসে থাকব, তারা এলে রাগ করব, এর চেয়ে অন্যায় হতেই পারে না। আমার সম্বন্ধে এমন কথা ভাবা আমার প্রতি সত্যিই আপনার অবিচার। যত দয়া আপনাকে করেছেন আমার দিক থেকে, এই কি তার প্রতিদান? এত কথা এমন করিয়া সে কখনো বলে নাই। জবাব শুনিয়া বিজয় আশ্চর্য হইয়া গেল। যতটা অশিক্ষিত এই পাড়াগাঁয়ের মেয়েটিকে সে ভেবেছিল সে তাহা নয়। একটুখানি স্থির করিয়া আপন অপরাধ স্বীকার করিয়া কহিল, সত্যই এ কথা বলা আমার উচিত হয়নি। যাদের সম্বন্ধে কথা খাটে আপনি তাদের চেয়ে অনেক বড়।
কিন্তু 2-3 দিন পরেই আমি বাড়ি চলে যাব। এখানে এসে প্রথমে আপনার প্রতি নানা দুর্ব্যবহার করেছি, কিন্তু সে না জানার জন্য। অথচ সংসারে এমনই হয়, এমনই ঘটে। তবু যাওয়ার আগে আমি গভীর লজ্জার সঙ্গে আপনার কাছে ক্ষমা ভিক্ষা করি। অনুরাধা মিদে কণ্ঠে বলিল, ক্ষমা আপনি পাবেন না। পাবো না কেন? এসে পর্যন্ত যে অত্যাচার করেছেন তার ক্ষমা নেই, এই বলিয়া সে হাসিয়া ফেলিল। প্রদীপের স্বল্প আলোকে তার হাসি মুখ বিজয়ের চোখে পড়িল এবং মুহূর্তকালের এক অজানা বিস্ময়ে সমস্ত অন্তরটা দুলিয়া উঠিয়াই আবার স্থির হইল। ক্ষণকাল নির্বাক হইয়া বলিল, সেই ভালো, ক্ষমার কাজ নেই। অপরাধী বলেই যেন চিরকাল মনে পড়ে। উভয়ই নীরব। মিনিট 2-3 ঘরটা সম্পূর্ণ নিস্তব্ধ হইয়া রইল। নিস্তব্ধতা ভঙ্গ করিল অনুরাধা। জিজ্ঞেস করিল, আপনি আবার কবে আসবেন? মাঝে মাঝে আসতেই হবে জানি, যদিচ দেখা আর হবে না। ও পক্ষ হইতে ইহার প্রতিবাদ আসিল না। বুঝা গেল ইহা সত্য। খাওয়া শেষ হইলে বিজয় বাহিরের যাইবার সময় অনুরোধ করিল, ঝুড়িটা অনেক রকম তরকারি আছে, কিন্তু বাইরে আর পাঠালুম না। কাল সকালেও আপনি এখানেই খাবেন। তথাস্তু। কিন্তু বুঝেছেন বোধ করি সাধারণের চেয়ে খিদেটা আমার বেশি। নইলে প্রস্তাব করতুম শুধু সকালে নয়, নেমন্তন্নটা মেয়াদটা বাড়িয়ে দিন, যে কটা দিন থাকি আপনার হাতে খেয়েই যেন বাড়ি চলে যেতে পারি। উত্তর আসিল, সে আমার সৌভাগ্য। পরদিন প্রভাতেই বহুবিধ আহার্য দ্রব্য অনুরাধার রান্নাঘর বারান্দায় হইতে আসিয়া পৌঁছাল। সে আপত্তি করিল না, তুলিয়া রাখিল। ইহার পরে 3 দিনের স্থলে 5 দিন কাটিল। কুমার সম্পূর্ণ সুস্থ হইয়া উঠিল। এই কয়েকদিন বিজয় ক্ষোভের সহিত লক্ষ্য করিল যে অতিথেত্বের ত্রুটি কোনো দিকে নাই, কিন্তু পরিচয়ের দূরত্ব তেমনই অবিচলিত রহিল। কোনো ছেলেই তিলার্ধ সন্নিকটবর্তী হইল না। বারান্দায় খাবারের জায়গা করিয়া দিয়া অনুরাধা ঘরের মধ্য হইতে সাজাইয়া গুছিয়া দেয়, পরিবেশন করে সন্তোষ। কুমার আসিয়া বলে, বাবা, মাসিমা বলেছেন মাছের তরকারিটা অতখানি পড়ে থাকলে চলবেন না, আর একটু খেতে হবে। বিজয় বলে, তোমার মাসিমাকে বলো যাকে বাবাকে রাক্ষস ভাবা তার অন্যায়। কুমার ফিরিয়া আসিয়া বলে, মাছের তরকারিটা থাক, ও বোধহয় ভালো হয়নি, কিন্তু কালকের মতো বাটিতে দুধ পড়ে থাকলে তিনি দুঃখ করবেন। বিজয় শুনিয়া বলিল, তোমার মাসি যেন কাল থেকে গামলার বদলে বাটিতে করেই দুধ দেন, তাহলে পড়ে থাকবে না। এমনি করিয়াই 5টা দিন কাটল। মেয়েদের যত্নের ছবিটা বিজয়ের মনে ছিল চিরদিনই অস্পষ্ট। মাকে সে ছেলেবেলা হইতে অসুস্থ অপটু দেখিয়াছে। গৃহিণীপনায় কোনো কর্তব্যই তিনি সম্পূর্ণ করিয়া উঠিতে পারে নাই। নিজের স্ত্রীও ছিল মাত্র 2 বছর জীবিত, তখন তাহার পাঠ্য অবস্থা। ইহার পরে ইহাতে দীর্ঘকাল কাটিয়া গেলে সুদূর প্রবাসে। সেদিকের অভিজ্ঞতা, ভালো মন্দ অনেক স্মৃতি মাঝে মাঝে মনে পড়ে, কিন্তু সমস্তই যেন অবাস্তব হইয়া পড়ে, কল্পিত কাহিনী। জীবনের সত্য প্রয়োজন একেবারে সম্বন্ধবিহীন। আর আছে তাহার দাদার স্ত্রী প্রভাময়ী। যে পরিবারে বৌদিদের বিচার চলে, ভালো মন্দ আলোচনা হয়, সে পরিবারে তাহাদের নয়। মাকে অনেকদিন কাঁদতে দেখিয়াছে। বাবা বিরক্ত ও বিমর্ষ হইয়া পড়িয়াছেন, কিন্তু এ সকল এর নিজের অসঙ্গত ও অনধিকার চর্চা মনে হইয়াছে। জ্যাঠাইমা দেবর পুত্রের খোঁজ না রাখিলে, বধূ শ্বশুর শাশুড়ির সেবা না করিলে সে প্রচণ্ড অপরাধ হয়, এ ধারণা তাহার নয়। তাহার নিজের স্ত্রীকে অনুরূপ আচরণ করিতে দেখিলে সে মর্মাহত হইত, তাহাও নয়। কিন্তু তাহার এতকালের ধারণাকে এই শেষের 5টা দিন যেন ধাক্কা দিয়ে নড়বড়ে করে দিল। আজ সন্ধ্যার ট্রেনে তাহার যাত্রা। যাত্রা করিবার সময় চাকর জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত করিতেছে, আর আধ ঘণ্টা মাত্র দেরি। সন্তোষ আসিয়া আড়াল হইতে বলিল, মাসিমা খেতে ডাকছেন। এমন সময়? হ্যাঁ বলিয়াই সে সরিয়া পড়িল। বিজয় ভেতরে আসিয়া দেখিল যথারীতি বারান্দার আসন পাতিয়া ঠাঁই করা হইয়াছে। মাসির গলা ধরিয়া কুমার ঝুলিতেছে। তাহার হাত হইতে নিজেকে মুক্ত করা অনুরাধা রান্নাঘরে গিয়ে প্রবেশ করিল। আসনে বসিয়া বিজয় কহিল, এ কি ব্যাপার? ভিতর হইতে অনুরাধা বলিল, 2টি খিচুড়ি নেড়ে রেখেছি, খেতে আসুন। জবাব দিতে গিয়ে আজ বিজয়ের গলাটা একটু পরিষ্কার করিয়া লইতে হইল। কহিল, অসময়ে আবার কেন কষ্ট করতে গেলেন? আর যদি করলেন, খান কতক লুচি ভেজে দিলেই হতো। অনুরাধা কহিল, লুচি তো আপনি খান না। বাড়ি পৌঁছতে রাতি 2-3টে বাজবে। না খেয়ে উপোস করে গেলেই কি কষ্ট আর কম হবে?
কেবলই মনে পড়বে ছেলেটা না খেয়ে গাড়িতে ঘুমিয়ে পড়েছে। বিজয় নীরবে কিছুক্ষণ আহার করিয়া বলিল, বিনোদকে বলে গেলুম সে যেন আপনাকে দেখে, যে কটা দিন এ বাড়িতে আছেন যেন অসুবিধে কিছু না হয়। সে আবার কিছুক্ষণ নীরবে থাকিয়া বলিল, আর একটা কথা জানিয়েই যাই, যদি দেখা হয় গগনকে বলবেন আমি তাকে মাফ করেছি, কিন্তু এ গায়ে যেন সে আর না আসে। এলে ক্ষমা করব না, কখনো দেখা হলে তাকে জানাবো। এই কথা বলিয়া অনুরাধা ক্ষণকাল মৌন থাকিয়া কহিল, মুশকিল হয়েছে কুমারকে নিয়ে, আজ সে কিছুতেই যেতে চাইছে না। অথচ কেন যে চাইছে না তা বলা যায় না। বিজয়া কহিল, বলতে চায় না, নিজেই জানে না বলে, অথচ মনে মনে বোঝে সেখানে গেলেও ওর কষ্ট হবে। কষ্ট হবে কেন? সে বাড়ির নিয়ম ওই, কিন্তু হলোই বা কষ্ট। এর মধ্যে দিয়েও তো সে বড় হলো। তাহলে গিয়ে কাজ নেই, থাক আমার কাছে। বিজয়া সহর্ষে কহিল, আমার আপত্তি নেই, কিন্তু বড় জোর এই মাসটা, তার বেশি তো থাকতে পারবে না, তাতে লাভ কি? উভয়ই মৌন রহিল। অনুরাধা বলিল, ওর বিমাতা যিনি আসবেন শুনেছি তিনি শিক্ষিতা মেয়ে। হ্যাঁ, তিনি বিএ পাস করেছেন। কিন্তু বিএ পাস তো জ্যাঠাইমাও করেছেন। নিশ্চয়ই করেছেন, কিন্তু বিএ পাসের কেতাবের মধ্যে দেবর্পকে যত্ন করার কথা লেখা নেই, সে পরীক্ষা তাকে দিতে হয়নি। কিন্তু রুগ্ন শ্বশুর শাশুড়ি, সে কথাও কি কেতাবে লেখা থাকে না? না। এ প্রস্তাব আরও হাস্যকর। হাস্যকর এমন কিছু আছে নাকি? আছে। বিন্দুমাত্র অনুযোগ না করাই হচ্ছে আমাদের সমাজের সুভদ্র বিধি। অনুরাধা ক্ষণকাল মৌন থাকিয়া বলিল, এই বিধি আপনাদেরই থাক, কিন্তু যে বিধি সকলের সমান সে হচ্ছে এই যে ছেলের চেয়ে বিএ পাস বড় নয় এমন মেয়েকে ঘরে আনা অনুচিত। কিন্তু আনতে কাউকে তো হবেই। যে দলের আবহাওয়াটার মধ্যে গিয়ে আমরা দাঁড়িয়েছি, বিএ পাস নইলে মনও বাঁচে না, মনও বোঝে না, এবং বোধহয় ঘরও চলে না। বাপ মা মরা বোন পর্যন্ত গাছতলা স্বীকার করে নিতে চায় এমন মেয়ে নিয়ে আমাদের বসবাস করা চলে, কিন্তু বনবাসে, কিন্তু সমাজে চলে না। অনুরাধার কণ্ঠস্বর পলকের জন্যে তীক্ষ্ণ হইয়া উঠিল। না, সে হবে না। একজন নির্দয় বিমাতার হাতে তুলে দিতে ওকে আপনি পারবেন না। বিজয় কহিল, সে ভয় নেই, কারণ তুলে দিলেও হাত থেকে অমনি গড়িয়ে পড়ে কুমার নিচে নেমে আসবে। কিন্তু তাই বলে তিনি নির্দয় নয়, এবং আমার ভাবী পত্নীর সপক্ষে আপনার কথায় আমি তীব্র প্রতিবাদ করি। মার্জিত রুচিসম্মত উদাস অবহেলায় তাদের নেতিয়ে পড়া আত্মীয়তার বর্বরতার লেশ নাই। ও দোষটা নেবেন না। অনুরাধা হাসিয়া বলিল, প্রতিবাদ যত খুশি করুন, কিন্তু জিজ্ঞেস করি নেতিয়ে পড়া আত্মীয়তাটার মানে কি? বিজয় বলিল, ও আমাদের বড় সার্কেলের পারিবারিক বন্ধন। ওর কোড আলাদা, চেহারা স্বতন্ত্র, ওর শেকড় টানে না রস। পাতার রং সবুজ না হতেই ধরে হলুদের বর্ণ। আপনি পাড়াগাঁয়ের গৃহস্থের মেয়ে, স্কুল কলেজে পড়ে পাশ করেননি, পার্টিতে পিকনিকে মেশেননি। ওর নিগুড়ো অর্থ আপনাকে আমি বোঝাতে পারবো না। কেবল এইটুকু আশ্বাস দিতে পারি, কুমারের বিমাতে এসে তাকে বিষ খাওয়ার আয়োজন করবেন না। চাবুক হাতে তাড়া করেও বেড়াবেন না, কারণ সে মার্জিত রুচি সম্বন্ধ এবং রুচিবিরুদ্ধ আচরণ, সুতরাং সেদিকে নির্ভয় থাকতে পারেন। অনুরাধা বলিল, আমি তার কথা ছেড়ে দিলুম, কিন্তু আপনি নিজে দেখবেন, কথা দিন, এই আমার মিনতি। বিজয় কহিল, কথা দিতেই ইচ্ছা করে, কিন্তু আমার স্বভাবও আলাদা, অভ্যাসও আলাদা। আপনার আগ্রহ স্মরণ মাঝে মাঝে চেষ্টা করে দেখব, কিন্তু যতটা আপনি চান তা পেরে উঠতে পারো বলে মনে হয় না। কিন্তু আমার খাওয়া শেষ হলো, এখন যাই, যাবার উদ্যোগ করিয়ে বলিয়া সে উঠিয়া পড়িল। কহিল, রহিল কুমার আপনার কাছে, ওকে ছাড়বার দিন এলে দেবেন, বিনোদকে দিয়ে কলকাতায় পাঠিয়ে। প্রয়োজন হয় অসংকোচে সন্তোষকেও সঙ্গে দেবেন। প্রথমে এসে সে যে ব্যবহার করেছি ঠিক সেই আমার প্রকৃত নয়, এই ভরসা আর একবার দিয়ে চললুম। আমার বাড়িতে কুমারের চেয়ে বেশি অনাদার সন্তোষের ঘটবে না। বাড়ির সম্মুখে ঘোড়ার গাড়ি দাঁড়াইয়া জিনিসপত্র বোঝাই করে দেওয়া হয়েছে। বিজয় উঠতে যাইতেছে, কুমার বলিল, বাবা, মাসিমা ডাকছেন একবার। সদর দরজার পাশে দাঁড়াইয়া অনুরাধা কহিল, প্রণাম করবো বলে ডেকে পাঠালুম, আবার কবে যে করতে পারবো জানি না। এই বলিয়া গলায় আঁচল দিয়া দূর হইতে প্রণাম করিয়া উঠিয়া কুমারকে কোলের কাছে টানিয়া নিয়া বলিল, ঠাকুরমাকে ভাবতে বারণ করবেন, যে কটা দিন ছেলেটা আমার কাছে রইল অযত্ন হবে না। বিজয় হাসিয়া বলিল, বিশ্বাস করা কঠিন। কঠিন কার কাছে?
আপনার কাছেও নাকি বলিয়া সে হাসিতে গিয়া দুজনের চোখাচোখি হইল। বিজয় স্পষ্ট দেখিতে পাইল তাহার চোখের পাতা দুটি জলে ভিজা। মুখ নামাইয়া বলিল, কুমারকে নিয়ে গিয়ে কিন্তু কষ্ট দেবেন না যেন। আর বলতে পারবো না বলেই বারবার বলে রাখছি, আপনাদের বাড়ির কথা মনে হলে ওকে পাঠাতে আমার ইচ্ছা হয় না। নাই বা পাঠালেন। প্রত্যুত্তরে সে শুধু একটা নিঃশ্বাস চাপিয়া চুপ করিয়া রহিল। বিজয় বলিল, যাবার পূর্বে আপনার প্রতিশ্রুতির কথাটা আর একবার স্মরণ করিয়া দিয়ে যাই। কথা দিয়েছেন কখনো কিছু প্রয়োজন হলে চিঠি লিখে আমাকে জানাবেন। আমার মনে আছে, জানি গাঙ্গুলি মশাইয়ের কাছে ভিক্ষুকের মতোই আমাকে চাইতে হবে, মনের সমস্ত ধিক্কার বিসর্জন দিয়েই চাইতে হবে। কিন্তু আপনার কাছে তা নয়, যা চাইব স্বচ্ছন্দে চাইব, কিন্তু মনে থাকে যেন। এই বলিয়া বিজয় যাইতে উদ্যত হইলে সে কহিল, আপনিও একটা প্রতিশ্রুতি দিয়ে যান, বলুন প্রয়োজন হলে আমাকেও জানাবেন। জানাবার মতো আমার কি প্রয়োজন হবে অনুরাধা? তা কি করে জানব? আমার আর কিছু নেই, কিন্তু প্রয়োজন হলে প্রাণ দিয়ে সেবা করতেও তো পারবো। আপনাকে ওরা করতে দেবে কেন? আমাকে কেউ বাধা দিতে পারবে না। কুমার আসে নাই শুনিয়া মা আতঙ্কে শিহরিয়া হইয়া উঠিলেন। সে কি কথা রে? যার সঙ্গে ঝগড়া করে তার কাছেই রেখে এলি ছেলেকে? বিজয় বলিল, যার সঙ্গে ঝগড়া সে গিয়ে পাতালে ঢুকেছে মা, তাকে খুঁজে বার করা সাধ্য কার? তোমার নাতি রইল তার মাসির কাছে, দিন কয়েক পরেই আসবে। হঠাৎ মাসি এলো কোথা থেকে রে? বিজয় বলিল, ভগবানের তৈরি সংসারে হঠাৎ কে যে কোথা থেকে এসে পড়ে পৌঁছায় মা, তা কেউ বলতে পারে না। যে তোমার টাকা কড়ি নিয়ে ডুব মেরেছে সে ওই গগন চাটুর্যের ছোট বোন। বাড়ি থেকে একই তারাও বলে লাঠিসোঁটা পিয়াদা পাইক নিয়ে রূপসজ্জায় যাত্রা করেছিলাম, কিন্তু আপনার নাতি করল গোল। এমনই তার আঁচল চেপে রইল যে দুজনকে একসঙ্গে না তাড়ালে আর তাড়ানো চলে না। মা ব্যাপারটা আন্দাজ করিয়া জিজ্ঞাসা করিল, কুমার বুঝি তার খুব অনুগত হয়ে পড়েছে? মেয়েটা খুব যত্নার্থী করে বুঝি? বাছা যত্ন তো কখনো পায় না। এই বলিয়া তিনি নিজের অস্বাস্থ্য স্মরণ করিয়া নিঃশ্বাস ফেলিলেন। বিজয় বলিল, আমি ছিলুম বাইরে, বাড়িতে ভেতরে কে কাকে যত্ন করত চোখে দেখিনি, কিন্তু আসবার সময় কুমার মাসিকে ছেড়ে কিছুতেই আসতে চাইল না। মার তথাপি সন্দেহ ঘুচিল না। বলিলেন, পাড়াগাঁয়ের মেয়ে কত রকম জানে, সঙ্গে না এনে ভালো করিসনি বাবা। বিজয় বলিল, তুমি নিজে গিয়ে পাড়াগাঁয়ের মেয়ে হলে পাড়াগাঁয়ের বিরুদ্ধে তোমার নালিশ, শেষকালে তোমার বিশ্বাস গিয়ে পড়ল বুঝি শহরের মেয়েদের উপর। শহরের মেয়ে? তাদের চরণে কোটি কোটি নমস্কার। এই বলিয়া দুহাত করিয়া কপালে ঠেকাইলেন। বিজয়া হাসিয়া ফেলিল। মা বলিলেন, হাসছিস কি রে? আমার দুঃখ কেবল আমিই জানি, আর জানেন তিনি। বলিতে বলিতে তাহার চোখ ছলছল করিয়া আসিল। কহিলেন, আমরা যখনকার সে পাড়াগা কি আছে রে বাবা? দিনকাল সব বদলে গেছে। বিজয় বলিল, অনেক বদলেছে, কিন্তু যতদিন তোমরা বেঁচে আছো বোধ হয় তোমাদের পুণ্যটাই এখনও কিছু বাকি আছে মা, একেবারে লোপ পায়নি। তারই একটুখানি একবার দেখে এলুম, কিন্তু তোমাকে যে সে জিনিস দেখাবার জো নেই, এই দুঃখটাই মনে রইল। এই বলিয়া সে অফিসে বাহির হইয়া গেল। অফিসের কাজের তাড়াতেই তাকে ব্যস্ত হইয়া চলিয়া আসিতে হইয়াছে। বিকেলে অফিস হইতে ফিরিয়া বিজয় ও মহলে বৌদিদির সঙ্গে দেখা করতে গেল। কিয়া দেখিল সেখানে বাঁধিয়াছে কুরুক্ষেত্র কাণ্ড। প্রসাধনের জিনিসপত্র ইতস্তত, বিক্ষিপ্ত। দাদা ইজি চেয়ারে হাতলে বসিয়া প্রবল কণ্ঠে বলিতেছেন, কক্ষনো না, যেতে হয় একলা যাও, এমন কুটুম্বিতে আমি গিয়ে দাঁড়িয়ে, ইত্যাদি। অকস্মাৎ বিজয়কে দেখে প্রভা হাউমাউ করে কেঁদে উঠে ফেলল। ঠাকুরপো, তারা যদি শীতাংশুর সঙ্গে অনিতার বিয়ে ঠিক করে থাকে সে কি আমার দোষ? আজ পাকা দেখা, উনি বলছেন যাবেন না, তার মানে আমাকেও যেতে দেবেন না। দাদা গর্জিয়ে উঠে বললেন, তুমি জানতে না বলতে চাও? আমাদের সঙ্গে জোচ্চুরি চালাবার এতদিন কি দরকার ছিল? কথাটা সহসে ধরিতে না পারিয়া বিজয় হতবুদ্ধি হইল, কিন্তু বুঝিতেও বিলম্ব রইল না। কহিল, রস রস, কি হয়েছে বলো তো? অনিতার সঙ্গে শীতাংশু ঘোষালের বিয়ের সম্বন্ধ পাকা হয়েছে, আজই তার পাকা দেখা। আই এম থ্রোন কমপ্লিটলি ওভারবোর্ড। দাদা হুঙ্কার দিলেন, আর উনি বলতে চান কিছুই জানতেন না। প্রভা কাঁদিয়া বলিল, আমি কি করতে পারি ঠাকুরপো? দাদা রয়েছেন, মা রয়েছেন, মেয়ে নিজে বড় হয়েছে, তারা যদি কথা ভাঙে আমার দোষ কি? দাদা বললেন, দোষ এই যে তোরা ধাপ্পাবাজ, ভণ্ড, মিথ্যাবাদী। একদিকে কথা দিয়ে অন্যদিকে গোপনে টোপ ফেলে বসেছিলি। এখন লোক মুখ টিপে হাসবে, আর ক্লাবে পার্টিতে লজ্জায় মুখ দেখাতে পারবো না। প্রভা তেমনই কান্নার সুরে বলিতে লাগলো, এমন ধারা কি আর হয় না? তাতে তোমার লজ্জার কিসে? লজ্জা
আমার লজ্জা যে সে তোর বোন বলে, আমার শ্বশুরবাড়ির সবাই জোচ্চোর বলে, তাতে তোমারও একটা বড় অংশ আছে বলে। দাদার মুখের প্রতি চাহিয়া বিজয় হাসিয়া ফেলিল, কিন্তু তৎক্ষণাৎ হেঁট হইয়া প্রভার পায়ের ধুলো মাথায় লইয়া প্রসন্ন মুখে কহিল, বৌদি, দাদা যত গর্জনই করুক আমি রাগ বা দুঃখ করবই না, বরঞ্চ সত্যি যদি তোমার অংশ থাকে তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। মুখ ফিরাইয়া বলিল, দাদা, রাগ করা তোমার সত্যিই বড় অন্যায়। এ ব্যাপারে কথা দেওয়ার কোনো অর্থ নেই যদি পরিবর্তনের সুযোগ থাকে। বিয়েটা তো ছেলে খেলা নয়। শীতাংশু আইসিএস হয়ে ফিরেছে, সে একটা বড় দরের লোক। অনিতা দেখতে ভালো, বিয়ে পাশ করেছে, আর আমি এখনও পাশ করিনি। বিলেতে 7-8 বছর কাটিয়ে একটা ডিগ্রি জোগাড় করতে পারিনি। সম্পত্তি কাঠের দোকানে কাঠ বিক্রি করে খাই। না আছে পদগৌরব, না আছে খেতাব। অনিতা কোনো অন্যায় করেনি দাদা। দাদা সরসে কহিলেন, 100 বার অন্যায় করেছে, তুই বলতে চাস এতে তোর কোনো কষ্ট হয়নি? বিজয় কহিল, দাদা তুমি গুরুজন, মিথ্যে বলবো না, এই তোমার পা ছুঁয়ে বলছি, আমার এতটুকু দুঃখ নেই। নিজের পুণ্য তা নয়, কার পুণ্য ঘটল জানি নে, কিন্তু মনে হচ্ছে আমি যেন বেঁচে গেলুম। বৌদি চলো তোমাকে নিয়ে যাই। দাদার ইচ্ছে হয় রাগ করে এ ঘরে বসে থাকুক, কিন্তু আমরা চলো তোমার বোনের পাকা দেখার পেট পুড়ে খেয়ে আসি। প্রভা তাহার মুখের প্রতি চাহিয়া বলিল, তুমি কি আমাকে ঠাট্টা করছো ঠাকুরপো? না বৌদি, ঠাট্টা করিনি। আজ একান্ত মনে তোমার আশীর্বাদ প্রার্থনা করি। তোমার পরে ভাগ্য যেন আমার মুখ তুলতে চায়। কিন্তু আর দেরি করো না, তুমি কাপড় পরে নাও, আমি অফিসের পোশাকটা ছেড়ে আসি। বলিয়া সে দ্রুত চলিয়া যাইতেছিল। দাদা কহিলেন, তোর নেমন্তন্ন নেই, তুই সেখানে যাবি কি করে? বিজয় থমকে দাঁড়াইয়া বলে, তা বটে, তারা হয়তো লজ্জা পাবে, কিন্তু বিনা আহ্বানে কোথাও যেতেই আজ আমার সংকোচ নেই। ছুটে গিয়ে বলতে ইচ্ছা হচ্ছে, অনিতা তুমি আমাকে ঠকাওনি, তোমার উপর আমার রাগ নেই, জ্বালা নেই, প্রার্থনা করি তুমি সুখী হও। দাদা আমার মিনতি রাখো, রাগ করে থেকো না, বৌদিকে নিয়ে যাও, অন্তত আমার হয়েও অনিতাকে আশীর্বাদ করে এসো তোমরা। দাদা বৌদি উভয়ই হতবুদ্ধির মতো তার প্রতি চাহিয়া রইল। সহসা উভয়ই চোখে পড়িল বিজয়ের মুখের পরে বিদ্রুপের সত্যই কোনো চিহ্ন নেই। ক্রোধের অভিমানের লেশমাত্র ছায়া কণ্ঠস্বরে পড়ে নাই। সত্যই যেন সুনিশ্চিত বিপদের ফাঁস এড়াইয়া মন তাহার অকৃত্রিম পুলকে ভরিয়া গেছে। বোনের কাছে এই ইঙ্গিত উপভোগ্য নয়। অপমানের ধাক্কায় প্রভার অন্তরটা সহসা জ্বলিয়া গেল। কি যেন একটা বলিতেও চাহিল, কিন্তু কণ্ঠ রুদ্ধা হইয়া রহিল। বিজয় বলিল, বৌদি, আমার সকল কথা বলবার আজও সময় আসেনি, কখনো আসবে কি না তাও জানি না। যদি আসে কোনো দিন, সেই দিন কিন্তু তুমি বলবে, ঠাকুরপো তুমি ভাগ্যবান ভাই, তোমাকে আশীর্বাদ করি। গল্প এখানেই শেষ নয়, সামনে আরো চমক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সঙ্গে থাকুন।